সি প্রোগ্রামিং স্টার্ট করেছিলাম, ভেরিয়েবলস, ডেটা টাইপস এগুলো ডিসকাস করেছিলাম। তো এই পোর্শনে কারোর কোনো বক্তব্য থাকলে বলো। লাস্ট ক্লাস নিয়ে যদি কারোর কোথাও কোনো বক্তব্য থাকে বলতে পারো, তা না হলে আমরা নেক্সট স্টার্ট করব। সবাইকে বলছি একটু একদম চুপচাপ বসে থাকবে না, একটু রেসপন্স করবে। রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কোথায় কি প্রবলেম আছে না আছে। অ্যাপারেন্টলি আমি তোমাদের ব্যাচে রেসপন্স খুবই কম পাচ্ছি। তো যাই হোক, তো সবাইকে বলছি একটু যেখানে যা অসুবিধা, কি অসুবিধা একটু মুখ ফুটে বলতে হবে, না হলে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না। ওকে, যে যা অসুবিধা হোক, যেখানে যেটা করতে প্রবলেম হচ্ছে সেটা করো, আর রেগুলার পড়াশোনাটা করো। শুধু ক্লাস করলাম আর তারপরে সব বন্ধ করে রেখে দিলাম, তাহলে কিন্তু কিছু হবে না। আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করেছি, এগুলো আমরা এখন যেগুলো ডিসকাস করছি সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সবই তোমাদের ভবিষ্যতের প্রোগ্রামিং এ লাগবে। এবং বিশেষ করে তোমাদের এমসিকিউ এর কোশ্চেনের মধ্যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব কাজে লাগে। এই ছোট ছোট ব্যাপারগুলো খুব সিম্পল, কিন্তু প্রথম দিকে যদি আমরা ভালো করে না শুনি তাহলে হয়তো ঠিক মতো অ্যান্সার করতে পারবো না। পরে তখন অন্যান্য ব্যাপারগুলো আমরা বেশি ডিসকাস করবো, এগুলো আর আলোচনা হবে। সেই জন্য একদম প্রথম থেকে যা যা ডিসকাস করছি খুব ভালো করে শোনো, মনে রাখার চেষ্টা করো। ওকে, আর পিপিটি গুলো আমি তোমাদের দিয়ে দিই, সেগুলো কিন্তু একটু গো থ্রু করবে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা স্টার্ট করি নেক্সট টপিক। ওকে স্যার। নেক্সট আমরা যেটা ডিসকাস করব, অপারেটর এন্ড এক্সপ্রেশনস। আমরা আগের দিন ভেরিয়েবল দেখেছি, ডেটা টাইপস গুলো ডিসকাস করেছি। এরপরে এই ভেরিয়েবল গুলোকে কিভাবে কোন কোন অপারেটর দিয়ে কিভাবে আমরা ইউজ করতে পারবো সেগুলো আমরা দেখছি। C the different type of operators is there. These are arithmetic operators, assignment operators, increment decrement operators, relational operators, logical operators, conditional operators, bitwise operator, and special operators. Total operators are categorized into several groups: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 groups. So we will discuss all these things. Today we will just this except conditional operator and bitwise operator, we will discuss other 6 today, and the conditional operator and bitwise operator will be discussed later. Okay, so we start with the arithmetic operator. So this 5 is the arithmetic operator. You already know the arithmetic operator is plus for addition, minus for subtraction, asterisk for multiplication, slash. There are two type of division, one is slash and another is percent. Slash is division, it returns the quotient value. That means if I write 10 by 2, it will return 5. Okay, but percent is modulo division operator, that is it returns the remainder value of this. That means if we write 10% 3, the remainder will be 1. সুতরাং তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ডিভিশনের দুটো অপারেটর, একটা হচ্ছে স্ল্যাশ এবং আরেকটা হচ্ছে পার্সেন্ট। স্ল্যাশ অপারেটরটা দিয়ে কি করব, আমরা ভাগফলটা পাবো। 10 কে 2 দিয়ে ভাগ করছি, ভাগফল কত 5, এটা আমরা পাবো স্ল্যাশ অপারেটরের সাহায্যে। আর পার্সেন্ট অপারেটরটা কি কাজ করবে, পার্সেন্ট অপারেটরটা কাজ করবে হচ্ছে রিমাইন্ডার ভ্যালু। ওকে, 10 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে 1, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে পার্সেন্টটা এইটা রিটার্ন করবে। প্লাস আর মাইনাস এর আবার দেখো দুটো জিনিস বলা আছে, ইউনারি প্লাস আর অ্যাডিশন, ইউনারি মাইনাস আর সাবট্রাকশন। ইউনারি টার্মটা দেখে বুঝতে পারো যে ইউনারি মিন্স 1, দ্যাট মিন্স প্লাস এবং মাইনাস দুটো নেচার আছে। এটা বাইনারি অপারেটর হিসেবেও কাজ করতে পারে, আবার ইউনারি অপারেটর হিসেবেও কাজ করতে পারে। ইউনারি অপারেটর কাকে বলে, যে অপারেটর গুলোর অপারেন্ড একটা, তাকে কি বলা হয় ইউনারি অপারেটর। যে অপারেটরের অপারেন্ট দুটো, তাকে বলা হয় বাইনারি অপারেটর। যে অপারেটরের অপারেন্ট 3টে, তাকে বলা হয় টার্নারি অপারেটর। সিতে ইউনারি, বাইনারি, টার্নারি 3 রকমের অপারেটরই আছে। তো প্লাস এবং মাইনাস এটা ইউনারি অপারেটর হিসেবেও কাজ করে, বাইনারি অপারেটর হিসেবেও কাজ করে। কিরকম, সে x ইকুয়ালস টু 5, তুমি লিখলে y ইকুয়ালস টু প্লাস x, তাহলে কি
প্লাস এক্স, ওয়াই ইকুয়ালস টু প্লাস এক্স, তার মানে প্লাস এক্স, এক্স এর প্লাস ভ্যালুটা এখানে যাবে, দ্যাট ইজ প্লাস এক্স। আমরা জানি এটা আলাদা করে লেখার কোনো মানে হয় না, ওয়াই ইকুয়ালস টু এক্স লেখাও যায়, ওয়াই ইকুয়ালস টু প্লাস এক্স লেখাও যায়। বাট ইউনারি মাইনাস অপারেটরটার কিন্তু গুরুত্ব আছে। তুমি যদি লেখো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, দ্যাট মিনস কি হচ্ছে, এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে ওয়াই এর মধ্যে কত স্টোর হবে, -5। আবার এক্স এর ভ্যালু যদি -5 হয় তাহলে মাইনাস অফ -5, দ্যাট ইজ +5 হিসাবে ওয়াই এর মধ্যে স্টোর হবে। দ্যাট মিনস ইউনারি প্লাসটার অতটা ইম্পর্টেন্স না থাকলেও ইউনারি মাইনাস অপারেটরের কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স আছে। আর বাইনারি অ্যাডিশন তোমরা জানো, সি ইকুয়ালস টু এ প্লাস বি, এখানে এ আর বি দুটোকে অ্যাড করছে কে, প্লাস অপারেটর, তাহলে প্লাস অপারেটরের দুটো অপারেন্ট এ আর বি, সেই জন্য এটা হচ্ছে কি বাইনারি অপারেটর। সাবট্রাকশন, এ মাইনাস বি, মাইনাসের ওপর দুটো অপারেন্ডের উপর কাজ করছে এ আর বি, দ্যাট ইজ বাইনারি অপারেটর। তাহলে সাবট্রাকশন, অ্যাডিশন এগুলো হচ্ছে বাইনারি অপারেটর, বাইনারি প্লাস এবং মাইনাস। আর ইউনারি প্লাস বা মাইনাসটা কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বললাম, তাহলে মাইনাস ওয়াই মিনস ওয়াই এর মাইনাস ওয়াই, এখানে কার উপর কাজ করছে, একটা অপারেন্ডের উপর কাজ করছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ ইউনারি অপারেটর। ক্লিয়ার? তো এই পাঁচটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আমরা একটু এবার একটু এক্সাম্পল দেখি। সাপোজ দুটো ইন্টিজার ভেরিয়েবল আছে, ইন্টিজার অ্যারিথমেটিক। ইন্টিজার অ্যারিথমেটিক মানে যখন অপারেন্স আর ইন ইন্টিজার। আমরা we already discussed different data types, integer, float, double, character, all these data types are declared in last class. So we are considering var1 and var2 as integer. So if we operate on var1 and var2, it will be called integer arithmetic. var1 plus var2, 27 plus 5, that is 32, 27 minus 5, that is 22, 27 into 5, that is 135, 27% 5, 27% 5 returns the remainder value of 27 by 5, that is 2, so it returns 2. But what happens in case of 27 by 5? Anyone? var1 by var2 এটা কত রিটার্ন করবে? 27 কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, বলা হয়েছে কি কোশেন্ট আসবে, তাহলে অ্যাকচুয়ালি 27 by 5 করলে কত আসবে, কত আসা উচিত, 5.4, তাই না? 27 by 5 ভাগ করলে অ্যাকচুয়ালি আসা উচিত 5.4, বাট var1 by var2 করলে এটা রিটার্ন করবে অনলি 5। কেন 5.5 রিটার্ন করার কথা, রিটার্ন করবে অনলি 5? কেন? বিকজ কেন কি রেশনাল ওয়েতে যদি আমরা করি তাহলে যদি 0.5 থেকে বেশি হয় তাহলে আমরা 6 নিতাম, কিন্তু না না কারণে না, 5.4 এর জায়গায় যদি রেজাল্টটা যদি 5.8 হতো তাহলেও আউটপুট 5ই আসতো। এখানে ইন্টিজার পার্টটা নেবে, পয়েন্টের পার্টটা, ফ্লোটিং পার্টটা নেবে না। হ্যাঁ, কেন? যখন আমরা প্রোগ্রাম লিখবো তখন আগে তো ইন্ট ভেরিয়েবলটাকে নিয়ে ডিক্লেয়ার করব, তাই আগে ইন্ট যদি থাকে তাই জন্য ইন্টটা নেবে। না, বেসিক্যালি কি হচ্ছে, দুটো ইন্টিজারের মধ্যে যদি অপারেশন হয় তাহলে রেজাল্টটা সবসময় ইন্টিজার, নট অনলি ইন্টিজার, রেজাল্টটা যদি যখন আমরা অপারেশনটা করছি, ইফ দ্য অপারেন্টস আর অফ সেম টাইপ, দেন দ্য রেজাল্ট্যান্ট উইল অলসো বি সেম টাইপ। দ্যাট মিনস দুটো ক্যারেক্টারের মধ্যে অপারেশন হলে রেজাল্টটা ক্যারেক্টার হবে, দুটো ইন্টিজারের মধ্যে অপারেশন হলে রেজাল্টটা ইন্টিজার হবে, দুটো ফ্লোটের মধ্যে অপারেশন হলে রেজাল্টটা ফ্লোট হবে, দুটো ডাবলের মধ্যে অপারেশন হলে রেজাল্টটা ডাবল হবে। সেম ডেটা টাইপের মধ্যে অপারেশন হলে রেজাল্টটা করসপন্ডিং টাইপ হবে। ক্লিয়ার? তাহলে এখানে দুটো ইন্টিজার, var1 ও ইন্টিজার বলেছি, var2 ইন্টিজার বলেছি, তাহলে ইন্টিজার বাই ইন্টিজার রেজাল্ট্যান্টটা কি হবে, অবভিয়াসলি ইন্টিজার হবে। সেই জন্য 5.4 আসবে না, কি আসবে, 5। ক্লিয়ার? রুলসটা কি বললাম, ইফ দ্য অপারেন্টস আর অফ সেম টাইপ, অপারেন্ট গুলো এখানে var1 স্ল্যাশ var2, স্ল্যাশটা হচ্ছে অপারেটর, var1 আর var2 কি অপারেন্ট, অপারেন্ট দুটো যদি সেম টাইপের হয় তাহলে তার রেজাল্টটাও সেম টাইপ হবে। দুটো ইন্টিজারের মধ্যে অপারেশন হলে ইন্টিজার আসবে, দুটো ফ্লোটের মধ্যে অপারেশন হলে ফ্লোট আসবে। ঠিক আছে? তাহলে যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার, এখানে রেজাল্ট্যান্টটা তাহলে কি হবে, ইন্টিজার, সেই জন্য এখানে 5.4 আসেনি, 5 এসছে। বলো বোঝা গেল কিনা? নেক্সট রুল হচ্ছে যদি ডিফারেন্ট ডেটা টাইপ হয়, যদি দুটো সেম টাইপ হয় তাহলে তো আমরা জানলাম কি হবে, যদি দুটো ডিফারেন্ট ডেটা টাইপ হয় তাহলে কি হবে, দুটো যদি ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে অপারেশন হয়
তাহলে হায়ারার্কিতে যেটা বেশি থাকবে রেজাল্টটা সেইভাবে কনভার্টেড হবে। হায়ারার্কিটা আমরা জানি ফার্স্ট কি একদম ক্যারেক্টার 1 বাইট, তারপরে ইন্টিজার 2 বাইট, তারপরে ফ্লোট 4 বাইট, তারপরে ডাবল 8 বাইট। তাহলে হায়ারার্কিটা কি হলো, একদম নিচে ক্যারেক্টার, তারপরে ইন্টিজার, তারপরে ফ্লোট, দেন ডাবল। ওকে, তাহলে এই যে হায়ারার্কিটা আমরা পেলাম, তাহলে এক্ষেত্রে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল এইভাবে কনভার্সন হবে। মানে ক্যারেক্টার আর ইন্টিজারের মধ্যে যদি অপারেশন হয় রেজাল্টটা কি হবে, ইন্টিজার। ইন্টিজার আর ফ্লোটের মধ্যে যদি অপারেশন হয় রেজাল্টটা কি হবে, ফ্লোট। ফ্লোট আর ডাবলের মধ্যে যদি অপারেশন হয় রেজাল্টটা কি হবে, ডাবল। ইন্টিজার আর ডাবলের মধ্যে যদি অপারেশন হয় রেজাল্টটা কি হবে, ডাবল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ভ্যার1 আর ভ্যার2 এর মধ্যে একটা যদি ইন্টিজার ছাড়া অন্য যে কোনো ডেটা টাইপ হয়, মানে যে কোনো ডেটা টাইপ ফ্লোট বা ডাবল হয়, তাহলে রেজাল্টটা কি হয়ে যাবে, ফ্লোট বা ডাবল হয়ে যাবে। তখন আমরা কি পাবো, 5.4। ক্লিয়ার? এই লাস্ট এটা কি বলেন একবার বলুন। বললাম যদি দুটো ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে কাজ হয়, এখানে কি হচ্ছে ভ্যার1 এবং ভ্যার2 দুটো ইন্টিজার অ্যারিথমেটিক, মানে দুটো ইন্টিজার, সেই জন্য আমরা রেজাল্ট্যান্টটা কি পেয়েছি, ইন্টিজার পেয়েছি। দুটো সেম ডেটা টাইপের মধ্যে অপারেশন হলে রেজাল্ট্যান্টটা করসপন্ডিং টাইপ হবে। কিন্তু যদি দুটো ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে অপারেশন হয় তাহলে রেজাল্টটা কি হবে, ওটার মধ্যে যেটা বড় সেইটাতে কনভার্টেড হয়ে যাবে। কি বললাম, বড় বলতে কোনটা, সবচেয়ে ছোটকে ক্যারেক্টার, সবচেয়ে ছোট হচ্ছে ক্যারেক্টার, তারপরে ইন্টিজার। ক্যারেক্টার 1 বাইট, ইন্টিজার কত, 2 বাইট, ফ্লোট কত, 4 বাইট, ডাবল কত, 8 বাইট। তাহলে সবচেয়ে ছোট ক্যারেক্টার, তারপরে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে ডাবল। সুতরাং আমরা তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার, তাহলে বড় ক্যারেক্টার আর ইন্টিজারের মধ্যে অপারেশন যদি হয়, বড়কে ইন্টিজার, তাহলে কনভার্সন কি হবে, ইন্টিজার। ইন্টিজার আর ফ্লোটের মধ্যে যদি অপারেশন হয়, ভ্যার1 ইন্টিজার, ভ্যার2 ফ্লোট, তাহলে ইন্টিজার আর ফ্লোট অপারেশনটা হলো, তাহলে রেজাল্ট্যান্টটা কিসে কনভার্টেড হবে, অবশ্যই ফ্লোটে কনভার্টেড হবে। ঠিক আছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। তাহলে এটা গেল ইন্টিজার অ্যারিথমেটিক। এবং এই যে ডিভিশন, এটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন। দুটো ইন্টিজারের মধ্যে অপারেট হলে রেজাল্টটা কি হবে, ইন্টিজারই হবে। এই ডিভিশনটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। হোয়াট ইজ ইন্টিজার ডিভিশন? Integer division nothing but a division operation between two integer variable. Clear? Okay. Yes, sir. Next. Yes, sir. Floating point arithmetic. Floating point arithmetic মানে এখানে যেটা float variable not necessary. Floating point arithmetic means these are maybe float or double, whatever name. Okay. তাহলে দুটো ভেরিয়েবল না হলে একটা 27.56, একটা 5.2, তাহলে এদের মধ্যে একই ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এগুলো করতে পারি। তো প্লাস কি করছে, 27.56 প্লাস 5.2 কত হচ্ছে, 32.76, মাইনাস করলে 22.36, মাল্টিপ্লিকেশন করলে 143.312, ডিভিশন করলে এক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, বোথ আর ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, সো রেজাল্ট্যান্ট উইল অলসো বি ফ্লোটিং পয়েন্ট, সো উই গেট দ্য প্রপার রেজাল্ট, দ্যাট ইজ 5.3, নট 5. ওকে, তবে এক্ষেত্রে পার্সেন্ট অপারেটরটা কাজ করবে না। পার্সেন্ট অপারেটর ওয়ার্কস অনলি অন ইন্টিজার ভেরিয়েবল। অপারেন্টটা যদি ইন্টিজার হয় দেন অনলি পার্সেন্ট অপারেটর কাজ করে। কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর সাথে পার্সেন্ট অপারেটর কাজ করে না। ইভেন তোমরা এটা জানোই, ফ্র্যাকশন আসলে তো আর রিমাইন্ডার হওয়ার কোনো চান্স নেই, তাই না? মডুলো ডিভিশন অপারেটর বা পার্সেন্ট অপারেটর শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর ইন্টিজার অ্যারিথমেটিক। ফ্লোটিং পয়েন্ট বা মিক্স টাইপ হলে পারেও সেখানে কাজ করবে না। ওকে, এটাকে মনে রাখতে হবে। সেই জন্য দেখুন এখানে মিক্স মোড অ্যারিথমেটিক, একটা ইন্টিজার না হয়েছে, একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু না হয়েছে। var1 ইজ আ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু 10.6, var2 ইট ইজ ইন্টিজার। সো এক্ষেত্রে নর্মাল প্লাসটাও প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন একই রকম, এখানে তো কোনো বক্তব্য নেই। var1 স্ল্যাশ var2 যেহেতু এবার ফ্লোটিং var1 ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, তো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বাই 2, তাহলে আলটিমেট ফ্লোট বাই ইন্ট কি পাবো, আমরা ফ্লোট পাবো। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 দিয়ে এটা কাজ করছে। তাহলে এক্ষেত্রে আউটপুট কত পাচ্ছি, 5.3। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এবং এখানে কি পার্সেন্ট অপারেটর কাজ করবে? না, কাজ করবে না।
কারণ পার্সেন্ট অপারেটর কাজ করতে গেলে দুটোকে কি হতে হবে, ইন্টিজার হতে হবে। var1 var2 দুটোই যদি ইন্টিজার হয় তবেই একমাত্র কাজ করবে, না হলে কাজ করবে না। ওকে, ওকে স্যার। তাহলে এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, এই সরি অ্যারিথমেটিক অপারেটর। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা আগের দিন দেখেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, ইকুয়ালস টু, আমরা বলেছি সিঙ্গেল ইকুয়ালস টু মিনস অ্যাসাইনমেন্ট। যেখানেই থাকুক, কোথায় লিখছি ইম্পর্টেন্ট না, যদি সিঙ্গেল ইকুয়ালস টু থাকে that will be treated as a assignment operator, এবং the right hand side, the value of the right side will be assigned to the left hand side variable. লেফট হ্যান্ড সাইডে অবশ্যই ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট হবে না। লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল থাকবে আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালু থাকবে। the value of the right hand side will be assigned to the variable resides in the left side. লেফট সাইডে যে ভেরিয়েবলটা থাকবে তার মধ্যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আসবে। সে p equals to 5, মানে p এর মধ্যে 5 স্টোর হচ্ছে, কিন্তু কখনোই তুমি লিখতে পারো না 5 equals to p, because 5 equals to p means the value of p will be assigned to 5, but 5 is a constant. একটা কনস্ট্যান্টের মধ্যে কখনো ভ্যালু অ্যাসাইন করা যায় না, তাই না? সুতরাং সেটা কিন্তু করা যাবে না। আমরা রাইট হ্যান্ড সাইডে যেমন এখানে 5 লিখেছি, সেখানে অন্য কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি বা কোনো এক্সপ্রেশন ইউজ করতে পারি। যেমন পরে একটা এক্সাম্পল দেখা হয়েছে, দেখো এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ ইনটু ব্রেথ এটা মাল্টিপ্লিকেশন হবে, হয়ে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এরিয়াতে স্টোর হবে। ক্লিয়ার? ওকে স্যার। স্যার আরেকবার বুঝুন স্যার এটা। সেকেন্ডটা যেটা বললাম, আমরা যেমন যে কোনো অ্যাসাইনমেন্টের রাইট হ্যান্ড সাইডে আমরা p equals to 5 মানে একটা কনস্ট্যান্ট ইউজ করেছি, তার পরিবর্তে আমরা ভেরিয়েবলও রাখতে পারি, যেমন p equals to q, a equals to b, x equals to y। আমরা যে কোনো, তার মানে কি p equals to q মানে q ভেরিয়েবলের কন্টেন্টটা p তে অ্যাসাইন হবে, x equals to y মানে y ভেরিয়েবলের কন্টেন্টটা x এ স্টোর হবে। ঠিক একইভাবে আমরা রাইট সাইডে কোনো এক্সপ্রেশন ইউজ করতে পারি। এখানে কি লিখেছি, এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু বিআরডি, মানে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ এবং ব্রেথ আগে এক্সপ্রেশনটা ইভ্যালুয়েটেড হবে, রেজাল্টটা যেটা হবে সেটা অ্যাসাইন হবে কোথায়, এরিয়া ভেরিয়েবলের মধ্যে। ওকে, এখানে বলা আছে, here the expression len into brd will be evaluated first and this result will be stored within the variable area. Clear? ইয়েস স্যার। নেক্সট অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর। এই বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে কিছু শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটর, অনলি অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এই দুটোকে মিক্সড করে একটা শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি করা হয়েছে। কখন এটা ইউজ হয়, যখন আমরা a প্লাস বি অ্যাড করে সি তে রাখছি তখন নয়, যখন যে অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা বাইনারি অপারেটর দিয়ে যখন অপারেশন করছি, প্লাস মাইনাস স্টার স্ল্যাশ পার্সেন্ট হোয়াটএভার, সেক্ষেত্রে এই বাইনারি যে দুটো অপারেটর, এর রেজাল্টটাও যদি আমরা সেম অপারেটরের মধ্যেই স্টোর করি, এই সেম অপারেন্ডের মধ্যেই স্টোর করি, তখন আমরা ইউজ করতে পারি শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো একটু কি করা হয়েছে। অপারেটরটা কি হচ্ছে, অপারেটর ইকুয়ালস টু, মানে অপারেটরটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, স্টার হতে পারে, স্ল্যাশ হতে পারে, পার্সেন্ট হতে পারে। তার মানে কি হবে, যখন প্লাস হবে প্লাস ইকুয়ালস টু, যখন মাইনাস হবে তখন মাইনাস ইকুয়ালস টু, যখন স্টার হবে স্টার ইকুয়ালস টু, যখন স্ল্যাশ ইকুয়ালস টু, পার্সেন্ট ইকুয়ালস টু। লেফট হ্যান্ড সাইডে কি আছে, একটা ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলের মধ্যে আলটিমেট ভ্যালুটা স্টোর হবে, আর এই সাইডটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন একটা কনস্ট্যান্ট হতে পারে, একটা ভেরিয়েবল হতে পারে, যা খুশি। তার মানে দেখো m প্লাস ইকুয়ালস টু 10, এটার মানে কি m ইকুয়ালস টু m প্লাস 10, মানে m এর সাথে 10 অ্যাড হওয়ার পর রেজাল্ট আবার m এর মধ্যেই যদি স্টোর হয়, তখন আমরা লিখবো m প্লাস ইকুয়ালস টু 10। m প্লাস ইকুয়ালস টু 10 মিন্স m ইকুয়ালস টু m প্লাস 10। একইভাবে m মাইনাস ইকুয়ালস টু 15 মিন্স m ইকুয়ালস টু m মাইনাস 15। আমরা কনস্ট্যান্টের জায়গায় ভেরিয়েবল ইউজ করতে পারি এক্সপ্রেশনের ওখানে, m স্টার ইকুয়ালস টু n, m ইকুয়ালস টু m ইনটু n, বা আরো বড় এক্সপ্রেশন v স্ল্যাশ ইকুয়ালস টু উইদিন ব্র্যাকেট m প্লাস n। তাহলে m প্লাস n উইদিন ব্র্যাকেট m প্লাস n, দিস ইজ এ এক্সপ্রেশন। তাহলে v স্ল্যাশ ইকুয়ালস টু m প্লাস n মানে কি দাঁড়াচ্ছে, v ইকুয়ালস টু v স্ল্যাশ m প্লাস n। v স্ল্যাশ m প্লাস n অপারেশনটা হবে, রেজাল্টটা কোথায় স্টোর হবে, v এর মধ্যে। একইভাবে v পার্সেন্ট ইকুয়ালস টু 5 মিন্স v ইকুয়ালস টু v পার্সেন্ট 5, লাইক দ্যাট। বোঝা গেল? বুঝেছি স্যার।
আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি। Attendance was very poor, 53 only. আগমনী লাস্ট ক্লাসে কতজন ছিল মনে আছে তোমার? আমার ক্লাসে না স্যার, সেটা তো মনে নেই। খেয়াল করোনি? ওকে, ঠিক আছে। স্যার আগের ক্লাসের রেকর্ডিংটাতে দেখে নিন স্যার কতজন ছিল। ঠিক আছে, সে পরে দেখে নেবো। তোমরা একটু তোমাদের নিজেদের গ্রুপে ডিসকাশনের সময় একটু বলে দেবে যে অ্যাটেন্ডেন্স পোর থাকলে কিন্তু গার্জিয়ান কল হবে, সুতরাং সে অ্যাটেন্ডেন্স যেন সবার থাকে, এটা তোমরা একটু ওয়ার্নিং দিয়ে দেবে বাকিদের, ঠিক আছে, সিআর যারা আছো। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার স্টার্ট করি একটু। স্যার বলছি, শুভেন্দু স্যার আপনাকে কিছু বলতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভালো কথা মনে করি। তোমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্ট গুলো জমা করতে বলা হয়েছে, সেগুলো 3 তারিখের মধ্যে তোমাদের জমা করতে বলা হয়েছে। তোমরা এটা কিন্তু অবশ্যই 3 তারিখের মধ্যে জমা করবে। একটা জিনিস নিয়ে তোমাদের একটু কনফিউশন হচ্ছে, যে এটা নিয়ে সমস্যাও হচ্ছে, কনফিউশন শুধু নয় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। যদি ডোমিসাইল সার্টিফিকেট 3 তারিখের মধ্যে কালেক্ট করতে পারো তাহলে 3 তারিখের মধ্যেই টোটালটা জমা দেবে। যদি বাই চান্স কেউ ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে না পারো তাহলে 3 তারিখের মধ্যে আদার্স ডকুমেন্ট গুলো অবশ্যই জমা দেবে, আর ডোমিসাইলটা 10 তারিখের মধ্যে জমা দেবে। ক্লিয়ার? বোঝা গেল? ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, অনেক সময় অনেকে বলছে আমি অমুক অফিসে, বিডিও অফিসে বা ওখানে গেছি, ঠিক মতো দিচ্ছে না। তোমরা একটা কাজ করতে পারো, A1 যে ফর্মটা আছে সে A1 ফর্মটা নেট থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। যদি ওনারা ডাইরেক্টলি প্রথমে ওনাদেরকে বলবে সার্টিফিকেট দিতে, ডোমিসাইল সার্টিফিকেট দিতে, যদি ওনারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেয় ওনাদের নিজেদের ফরম্যাটে, নো প্রবলেম। যদি না দেয় তাহলে এই A1 ফর্মটার মধ্যে তোমার ছবি লাগিয়ে বলবে যে এইটা আপনারা একটু ফিল আপ করে, এইটা আপনি সাইন করে দিন। ওখানে তোমার নাম ফাম যেগুলো থাকবে, বাকি ওনাদের যে সাইন করার জায়গা সেখানে সাইন করে স্ট্যাম্প করে দেবে, তাহলেই হবে। ওকে, মনে রাখবে A1 প্রোফর্মা। স্যার এই যে ফর্মটা, এটা মানে কার কাছে নিয়ে যাওয়ার কথা বলছেন? মানে ডিএম এডিএম এরকম কারোর কাছে? স্যার তার মানে ডোমিসাইলটা তো আমরা দেখলাম ওটা তো অনলাইনে করা যাবে, কিন্তু অনলাইনে করলে অনেক দিন টাইম লাগবে আসতে। হ্যাঁ, যদি স্যার আমি করেছিলাম স্যার। আমি বলছি অনলাইনে তোমরা করতেই পারো, অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। অনলাইনই হোক বা অফলাইনই হোক, যে কোনো ভাবেই তোমরা, যদি দেখো অনলাইনে দেরি হচ্ছে তাহলে অফলাইনে সোজা ডাইরেক্টলি বিডিও অফিস বা এসডিও অফিসে চলে যাবে। যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তারা যাবে এসডিও অফিসে, যারা পঞ্চায়েত এলাকায় থাকো তারা যাবে বিডিও অফিসে। এখান থেকেই হয়ে যাওয়ার কথা। যদি একান্ত না দেয় তাহলে ওনাদের দেওয়ার কথা, বাই রুলস ওনাদের দেওয়ার কথা। এবার যদি একান্তই না দেয়, কখনো কখনো ওনারা অনেক সময় সমস্যা করে, সেক্ষেত্রে মানে এসডিও তো করবেই না, অবশ্যই দিয়ে দেবে। যদি বিডিও অফিসে সমস্যা হয় তাহলে তোমরাও আবার এসডিও অফিসে গিয়ে করতে পারো, অথবা ডিএম এর অফিস থেকে করতে পারো, ডিএম এর অফিস থেকে করতে পারো, নো প্রবলেম। উপরের দিকে যতই উপরে যাবে কোনো প্রবলেম নেই, মিনিমাম বিডিও বা এসডিও এটা লাগবে। এবং ওনারা যদি ডাইরেক্টলি কিছু, ওনারা যদি ফরম্যাট চায় তাহলে A1 ফরম্যাট, তোমরা ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডোমিসাইল A1 প্রো ফর্মা নেটে সার্চ দিলেই পেয়ে যাবে। পিডিএফ ডাউনলোড করবে, একটা ওই পেজ, একটা পেজ, সিঙ্গেল পেজ প্রিন্ট করে নেবে, ঠিক আছে? দেখবে এক পেজেরই প্রো ফর্মা, প্রবাবলি এক পেজ। স্যার আপনি যে বলছেন A1 প্রোফর্মাটা, ওটা আমি নেটে সার্চ করলাম, ওটা তো প্রায় 6 পাতার প্রোফর্মা দিচ্ছে। 6 পেজে। হ্যাঁ, আমি A1 প্রোফর্মা, A1 ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা বলে সার্চ করেছি। হ্যাঁ, 6 6 পেজে পাতা দিচ্ছে।
সিক্স পেজের দিচ্ছে, তার মধ্যে দেখো সবই হয়তো মানে অন্য কিছু লেখা আছে। তুমি ডাউনলোড করেছো? হ্যাঁ স্যার। গ্রুপে সেন্ড করো তো দেখি, গ্রুপে সেন্ড করো, হোয়াটসঅ্যাপে সেন্ড করো। আমি এক্ষুনি সেন্ড করছি। হ্যাঁ করো দেখি ঠিকঠাক নামিয়েছো কিনা। হ্যাঁ স্যার, 6 পাতায় লেখা রয়েছে। হ্যাঁ দেখি দেখি, পাঠাও না তুমি, আমি দেখি। তোমার প্রিন্ট করতে হবে 1 পাতা। স্যার সেন্ড হয়ে গেছে স্যার। হুম, ঠিক আছে। দেখো ফার্স্ট পেজটা হচ্ছে প্রোফর্মা A1, সেকেন্ড পেজটা প্রোফর্মা A2, থার্ড পেজটা প্রোফর্মা B, তারপর হচ্ছে প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। এরকম ভাবে পর আছে। এগুলো নিশ্চয়ই তোমাদের লাগবে না? তোমরা কোনটা লাগবে? তোমাদের হচ্ছে প্রোফর্মা A1, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2020। এটা 2020 জায়গায় 2000, এটা আর একটা দেখবে যদি 2021 পাও, যদি 2021 না সরি 31/12/2020 তো তাহলে ঠিকই আছে। হ্যাঁ 21-এর জন্য 2020, 31/12 ঠিকই আছে। এইটা এই ফার্স্ট পেজটা, অনলি ফার্স্ট পেজটা তোমাদের প্রিন্ট করতে হবে। স্যার বলছি এই ফার্স্ট পেজটা প্রিন্ট করে ওখানে নিয়ে যেতে হবে এসডি অফিসে? হ্যাঁ তোমরা নিয়ে যাবে, ফার্স্ট পেজটা প্রিন্ট করে নিয়ে যাবে। দেখো এপাশে একটা ছবি লাগানোর জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ তো হ্যাঁ এইটা তোমরা নিয়ে যাবে, একটা ছবি নিয়ে যাবে, একটা ওই ছোট গ্রাম নিয়ে যাবে, কিছুই করবে না, এটা নিয়ে যাবে। আগে কিছু বলবে না, আগে বলবে আমাকে ডোমিসাইল সার্টিফিকেট। ওরা যদি ওদের ফরম্যাটে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে সেটাই নেবে। হ্যাঁ হ্যাঁ যদি বাই চান্স না পাও তখন এটা নেবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে বোঝা গেল। তাহলে 6 পাতা না ক পাতা কোন করতে হবে? অনলি ফার্স্ট পেজ। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলো। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আজকে আমি গেছিলাম মিউনিসিপ্যালিটিতে, ওখানে বলছে মানে ডোমিসিয়াল সার্টিফিকেট চাইলাম, তো ওরা বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাই ডোমিসিয়াল সার্টিফিকেট। হ্যাঁ ওরা যেটা বলছে সেটা দেখো, এগুলো তো পারপাস অনুযায়ী হয়। তো ওনারা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেবে সেটা তুমি নিয়ে নেবে। বলবে ঠিক আছে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে তুমি যাবে হচ্ছে কোথায় বললাম, এসডিও অফিসে। এসডিও অফিস ইস্যু করতে পারে ডোমিসাইল সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি ইস্যু করতে পারে না। তো এবার ছোটখাটো জায়গাতে রেসিডেন্সিয়াল যদি মানে রেসিডেন্সিয়াল প্রুফ চাই যে তুমি এখানে বাস করো কিনা, সেই প্রুফটা যেখানে চাই সেখানে ওই মিউনিসিপ্যালিটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ভ্যালিড। কিন্তু এটা হচ্ছে স্টেট লেভেলে, ওয়েস্ট বেঙ্গলে তুমি বাস করো কিনা এইটা দরকার। এবং শুধু ওরা দেবে এখন তুমি বাস করছো সেটা, কিন্তু এটা তুমি গত 10 বছর ধরে বাস করছো এখানে, এই সার্টিফিকেটটা তোমার এখানে দরকার। সেই জন্য তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে। কোথায় বললাম? মিনিমাম পঞ্চায়েত হলে বিডিও, মিউনিসিপ্যালিটি হলে এসডিও। আর এসডিও অফিসে। হ্যাঁ এসডিও অফিসে। স্যার আজকে আমরা গেছিলাম। আচ্ছা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে তোমরা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে পারো, সেটা ওই বিডিও অফিস, এসডিও অফিসে গিয়ে দেখাবে, ওনারা অনেক সময় দেখতে চায়। স্যার। আচ্ছা বলো। স্যার আজকে আমরা যেমন গেছিলাম কোর্টে, আমাদের যেহেতু যেতে বলেছিল, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো লেখাই রয়েছে আমরা এত বছর ধরে বাস করি, সবকিছুই করে দিলাম। তারপর সবকিছু করার পর কোর্টে যাওয়ার পর বললো ব্যাংকের দলিল নয়তো জমির পস্তা লাগবে। বেসিক্যালি এগুলো ওরা এইগুলো মানে বিডিও অফিস বা এসডিও অফিস এই সমস্ত চাইবে না। গেছে তো কোর্টে তো গেছিলাম। কোর্টে না, বিডিও অফিস এসডিও অফিস বলছি। স্যার এসডি অফিসে স্যার জমির পর্চা লাগবে। এসডি অফিসে গিয়ে আমরা খোঁজ নিয়েছি, বলছে তোমাদের এটা দিতে হবে। স্যার এসডি অফিসে জমির পর্চা দিতে হবে স্যার। গত বছর আমি নিজে বার করেছি, আমার কিচ্ছু লাগেনি। কিন্তু স্যার আমাদের তো চাইছে, চাইলে আমাদের তো বললো অনলাইন অ্যাপ্লাই করতে এগুলো লাগবে। এখানে যে কোর্টে ওইখানে মানে অনলাইন অ্যাপ্লাই করতে গেলে এগুলো লাগবে। তোমরা যদি স্টুডেন্ট বলবে, তোমরা এই জন্য বলছি যখন এই ধরনের ঝামেলাগুলো করবে তখন এই ফর্মটা দেখাবে, দেখিয়ে বলবে স্যার আমাদের এই ফরম্যাটে আমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে আমাদের অ্যাডমিশন পারপাসে, বা কলেজের রেজিস্ট্রেশন পারপাসে। তোমাদের তো অ্যাডমিশন না রেজিস্ট্রেশন, তোমাদের কলেজের রেজিস্ট্রেশন পারপাসে এগুলো লাগবে। ওকে স্যার। আমার একটা প্রবলেম হয়েছে, সেটা আমি বলছি। ঠিক আছে, আমি এসডি অফিসে গেছিলাম। ঠিক আছে, এসডি অফিস থেকে আমাকে বললো যে কোনো অনলাইন ক্যাফে থেকে খোঁজ নিতে। ঠিক আছে, এসডিও অফিস থেকে, এসডিও অফিস যখনই অনলাইন এগুলো বলবে
তখনই এই প্রফর্মাটা বার করে স্যার আমাদের তো ওইটা ওই ফরম্যাটে লাগবে না, এই ফরম্যাটে লাগবে, আপনাকে এটা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে যদি অনলাইনে কিছু বলে, ওরা নিজেদের কাজটাকে বাইপাস করানোর জন্য অনলাইনে যেটা পাওয়া যায়, তোমরা দেখেছো অনলাইনে অ্যাপ্লাইও করেছো, অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করলে ডকুমেন্ট গুলো সব ওই তখন ওই দলিলের ফার্স্ট পেজ এগুলো সব আপলোড করতে হবে। এগুলো আপলোড করার পরে তোমাকে একটা সার্টেন ডেট পরে হয়তো ওরা সার্টিফিকেটটা দেবে, যেটা ডাউনলোড করে নিতে হবে। কিন্তু বলতে আমাদের এডুকেশন পারপাসে দরকার, এবং আমাদের অতদিন টাইম নেই, আমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডোমিসাইল সার্টিফিকেট চেয়েছে, সেই জন্য আপনি এটা করে দিন। ওকে ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে স্যার বলছি আমাদের মোট মানে মিনিমাম কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স দরকার? 75% অ্যাটেন্ডেন্স দরকার। তবে আমি তোমাদেরকে বলবো চেষ্টা করবে 100% অ্যাটেন্ডেন্স রাখতে। তোমরা কিন্তু ওই বাংলা অনার্স বা বিএ পাস বা বিএসসি পাস কোর্স করছো না, তোমাদের কিন্তু এই যে পড়াশোনাটা করছো এটার উপর বেস করে কেরিয়ার তৈরি হবে। যারা যারা আমি কোনো সাবজেক্টকে ছোট করতে চাইছি না, কিন্তু জেনারেল স্টাডিজে যেটা হয়, জেনারেল স্টাডিজে যে যারা গ্র্যাজুয়েশন করে তাদের যে পড়াশুনো তা সেটা ভবিষ্যতে গিয়ে খুব বেশি কাজে লাগে না, যদি না মানে স্কুল টিচার বা মানে এডুকেশনে থাকে। যখন একটা সরকারি চাকরির পরীক্ষা দেবে, সে সায়েন্সের কি পড়ে এসছে, কমার্সের কি পড়ে এসছে, আর্টসের আকবর কবে জন্মগ্রহণ করেছে সেই সব লাগবে না। আকবর কবে জন্মগ্রহণ করেছে তাও হয়তো লাগতে পারে, কিন্তু ডাইরেক্টলি হিস্ট্রির কোশ্চেন সেভাবে আসবে না, বা জিওগ্রাফির কোশ্চেন আসবে না। ওদের কোশ্চেন গুলো আলাদা আলাদা, সে সায়েন্স থেকে যাক, আর্টস থেকে যাক, কমার্স থেকে চাকরির পরীক্ষা যখন দেবে তখন সব কমন কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস বলা হয়। তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এইসব কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে কিছু লাগবে না। কিন্তু তোমাদের রুটি সব ডিপেন্ড করবে এই সাবজেক্ট গুলোর উপরে। প্রোগ্রামিং যদি ভালো করে না শেখো তাহলে কম্পিউটার সায়েন্সে জব পাবে না। প্রোগ্রামিং ভালো করে তোমাকে শিখতেই হবে, এখানে শেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ভালো করে শিখতে গেলে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করাটা খুব জরুরি। শুধু বই পড়ে এগুলো হবে না। এটা এরকম নয় যে ও ঠিক আছে যা দিচ্ছে নোট ফোট কালেক্ট করে রেখে দিলাম, পরীক্ষার আগে 1 মাস সারা রাত জেগে পড়বো, ইতিহাসের মতো একদম সব নামিয়ে দেবো, সেটা কিন্তু নয়। তুমি পরীক্ষা, আমি সবসময় বলি পরীক্ষার আগের দিন সিনেমা দেখতে যেতে পারো, পরীক্ষার আগের দিন কোনো প্রবলেম নেই, কারণ পড়ার কিছু নেই। যা কিছু তোমার সারা বছর করতে হবে। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে, রেগুলার ক্লাস করলে পারে একদম স্টেপ বাই স্টেপ। আমরা আজকে যেটা করছি তার উপর পরের দিনেরটা দাঁড়িয়ে। আগের দিন আমরা কি করেছি, ভেরিয়েবল ডিক্লারেশন এবং ডেটা টাইপ। আজকে দেখো সেই ডেটা টাইপ গুলো নিয়ে আমরা বলছি যে যদি দুটো সেম ডেটা টাইপ হয় এবং ডেটা টাইপ তাদের সাইজ, এগুলো ডিসকাস করেছি। আজকে বলছি সেই ডেটা টাইপ গুলোর যদি সেম ডেটা টাইপ হয়, ডিফারেন্ট ডেটা টাইপ হয়, হায়ারার্কিতে কম বেশি হয়, সেইগুলো বলছি। তার মানে কি, তুমি যদি ডেটা টাইপ না জানো এগুলো বুঝতে পারবে না। আজকে যে অপারেটর এক্সপ্রেশন এগুলো যেগুলো আমরা ডিসকাস করছি, পরের দিন সেগুলোকে কাজে লাগিয়ে প্রোগ্রাম লেখা শুরু করবো। সুতরাং রেগুলার পার্সেন্টেজটা সেকেন্ডারি, তোমার শিখতে হবে, শেখার জন্য রেগুলার ক্লাস করাটা জরুরি। আর অফিসিয়াল যদি বলো 75%। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। যেটা বলার থাকলো, 3 তারিখের মধ্যে ইচ অ্যান্ড এভরিওয়ানকে রেজিস্ট্রেশন রিলেটেড যা ডকুমেন্ট আছে সেগুলো সাবমিট করতে হবে। যদি ডোমিসাইল সার্টিফিকেট তার মধ্যে সম্ভব না হয় তাহলে ডোমিসাইল সার্টিফিকেট বাদ দিয়েই 3 তারিখের মধ্যে বাকি ডকুমেন্ট সাবমিট করবে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আরো 7 দিন টাইম দেওয়া হলো, 3 তারিখ প্লাস 7, 10 তারিখের মধ্যে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে। স্যার বলছি ফর্মা A1 ফর্মটা 2031/12/2020টাই তোমাদের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা স্যার বলছি, কারো যদি 10 তারিখের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেটটা না আসে তখন কি হবে? রেজিস্ট্রেশন আটকে যাবে, মানে তখন তাহলে আবার পরের বছর রেজিস্ট্রেশন করতে হবে? পরের বছর রেজিস্ট্রেশন করতে হবে। ওকে স্যার। ওকে, আমার স্যার পুরো ফার্স্ট ইয়ার তো নষ্ট হয়ে যাবে তবে। হ্যাঁ সেই জন্য তো এত জোর দেওয়া হচ্ছে। ডোমিসাইল বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটটা জোগাড় করো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আমাদের অলরেডি কোনো কোশ্চেন কোনো ডাউট নেই তো? স্যার বলছি স্যার আপনার স্পিকার প্রবলেম হচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে না। আমার হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ বলো, কি একটা কিছু বলছিলে? হ্যাঁ স্যার বলছিলাম মানে ওই 2021-এর প্রোফর্মা A1 মানে ফরম্যাটটা তো পাচ্ছি না, ওইটাই বলছিলাম। 31/12/2020 মানেই ওটাই তোমাদের ভ্যালিড। ও ঠিক আছে। ওইটা 21-এ গিয়ে ওই 20 পর্যন্ত বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন তো আর তুমি বলতে পারো না যে তুমি 31/12/2021 পর্যন্ত ওখানে বাস করবে। হ্যাঁ সেটা তো হয় না, সেটা তো ফিউচারে কি হবে পরের কথা। তুমি তো চলে যেতে পারো পরে। 31 মানে গত বছর লাস্ট পর্যন্ত তুমি ছিলে, হ্যাঁ এটাই বলা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক 21-এ দাঁড়িয়ে 20 পাবে, হ্যাঁ, 22-এ গিয়ে তবে 21 পাবে। বুঝছি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা হ্যাঁ তাহলে এই দিকটা আমাদের বোঝা হয়ে গেছে। ওকে আচ্ছা হ্যাঁ নেক্সট এবার আমরা তাহলে এখানে এই যে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আমরা ডিসকাস করছিলাম, কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। এখন ব্রেক হচ্ছে। হ্যালো হ্যাঁ স্যার বলুন। এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, Yes, sir. জাস্ট আ মিনিট। হ্যাঁ আমরা তাহলে যেটা ডিসকাস করছিলাম শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে আমরা নেক্সটটাই যাই। এখানে কারোর কোনো কনফিউশন থাকলে একটু বলো। না স্যার। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাব শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের ইউজ গুলো একটু বলি। যেমন আমরা ফ্লোচার্টে লিখেছি না সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, তাহলে সেখানে আমরা লিখতে পারি সাম প্লাস ইকুয়ালস টু এ ইকুয়ালস টু এ প্লাস 2, এ ইকুয়ালস টু এ প্লাস 5, আমরা লিখতে পারি এ প্লাস ইকুয়ালস টু 2, এ প্লাস ইকুয়ালস টু 5, লাইক দ্যাট। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। প্রথমে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটরটাও একটা শর্ট হ্যান্ড টাইপ অপারেটর। এটা হচ্ছে কি, আমরা i ইকুয়ালস টু i প্লাস 1 লিখি। যে কোনো একটা ভেরিয়েবল ইনক্রিমেন্টেড বাই 1 বোঝাতে ইউজ করা হয় প্লাস প্লাস অপারেটর। প্লাস প্লাস ভেরিয়েবল বা ভেরিয়েবল প্লাস প্লাস বোথ মিনস ভেরিয়েবল ইকুয়ালস টু ভেরিয়েবল প্লাস 1। ঠিক আছে, যখন আমরা সিঙ্গেল ইউজ করবো মানে জাস্ট শুধু এইটুকুই লিখবো, সেভ একটা মানে ছোট করে যদি লিখি ভেরিয়েবলটাকে একটা বললাম সে ভি একটা ভেরিয়েবল, তাহলে ভি প্লাস প্লাস স্যার আওয়াজটা কেটে কেটে আসছে স্যার। দুটোর মানেই হচ্ছে ভি ইকুয়ালস টু ভি প্লাস 1, কোনো ডিফারেন্স নেই। আগে কি বললেন বুঝতে ডিফারেন্সটা পারলাম হবে না। যখন এটা একটা এক্সপ্রেশনের মধ্যে ইউজ হবে। আবার প্রবলেম হচ্ছে? হ্যালো হ্যাঁ স্যার আগে একটু প্রবলেম হচ্ছিল, কি বললেন বুঝতে যখন আমরা পারলাম না। শুধু বলছি, রিপিট করছি আমি, আমরা ভি প্লাস প্লাসও লিখতে পারি, প্লাস প্লাস ভিও লিখতে পারি। ভি মানে যে কোনো ভেরিয়েবল, সি প্লাস প্লাস, প্লাস প্লাস সি, এ প্লাস প্লাস, প্লাস প্লাস এ,
নো প্রবলেম। যে কোনো ভেরিয়েবল দেন প্লাস প্লাস, প্লাস প্লাসটা আমরা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, বোথ আর সেম। দুটোর মানেই হচ্ছে কি ভি ইকুয়ালস টু ভি প্লাস ওয়ান, এ প্লাস প্লাস মানে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, মানে দ্য ভেরিয়েবল উইল বি ইনক্রিমেন্টেড বাই ওয়ান অনলি ওয়ান। নাম্বার অফ প্লাস ইনক্রিমেন্ট করার সাথে 2 3 4 হবে না, এটা শুধু দুটো প্লাসই হবে এবং এটার মানে হচ্ছে ইনক্রিমেন্টেড বাই ওয়ান। ক্লিয়ার? বোঝা গেছে? মানে ভি এর ভ্যালু যদি ভি ইকুয়ালস টু 5 থাকে তাহলে আফটার দ্য অপারেশন ভি প্লাস প্লাস অর ভি অর প্লাস প্লাস ভি দ্য ভ্যালু অফ ভি উইল বি 6, নাথিং এলস। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ভি প্লাস ইকুয়ালস টু 1 অলসো। আমরা আগেরটাই দেখলাম, যদি ভি প্লাস 1 করে আবার ভি এর মধ্যে স্টোর করি তাহলে আমরা আবার কি লিখতে পারি, ভি প্লাস ইকুয়ালস টু 1। তার মানে ভি প্লাস 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 ভি, ভি প্লাস ইকুয়ালস টু 1, ভি ইকুয়ালস টু ভি প্লাস 1, চারটে স্টেটমেন্টের মানেই সেম। বোঝা গেল কিনা ফলো? ক্লিয়ার? কিন্তু স্যার ক্লিয়ার। কিন্তু যখন এটা একটা এক্সপ্রেশনের মধ্যে ইউজ হবে, যখন আদার্স অপারেটর বা অপারেন্ডের সাথে ইউজ হবে, তখন কিন্তু এটা সেম নয়। নিচের এক্সাম্পলটা দেখো, a equals to 5, b equals to 5, c d, c equals to প্লাস প্লাস a। তাহলে এই স্টেটমেন্টটার ক্ষেত্রে c equals to প্লাস প্লাস a, এক্ষেত্রে দুটো অপারেটর আছে, একটা ইকুয়ালস টু একটা প্লাস প্লাস। তাহলে যেহেতু এটা অন্য একটা অপারেটরের সাথে নেস্টেড আছে, এক্ষেত্রে কিন্তু প্লাস প্লাস অপারেটরটার পজিশনটা ইন রেসপেক্ট টু দ্য অপারেন্ট এটা কিন্তু দুভাবে কাজ করবে, আইদার প্রি ইনক্রিমেন্ট অর পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস প্লাস অপারেটরটা যদি বিফোর দ্য অপারেন্ট থাকে দেন ইট উইল বি কল্ড প্রি ইনক্রিমেন্ট অপারেটর। ইফ ইট ইজ আফটার দ্য ভেরিয়েবল আফটার দ্য অপারেন্ট দেন ইট উইল বি কল্ড পোস্ট ইনক্রিমেন্ট। নামের মধ্যেই বলা আছে প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে কি? আগে। তাহলে প্রি ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্টটা আগে হবে, নেক্সট অপারেশনটা পরে হবে। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে অন্য অপারেশনটা আগে হবে, ইনক্রিমেন্টটা পরে হবে। পোস্ট ইনক্রিমেন্ট পরে ইনক্রিমেন্ট। তাহলে সি ইকুয়ালস টু প্লাস প্লাস, এখানে কি কি অপারেশন আছে? একটা অ্যাসাইনমেন্ট অপারেশন আছে, একটা ইনক্রিমেন্ট অপারেশন আছে। তাহলে প্লাস প্লাস সি ইকুয়ালস টু প্লাস প্লাস, তাহলে মানে এখানে কি কি আছে? প্রি না পোস্ট আছে? প্রি আছে। তাহলে প্রি ইনক্রিমেন্ট, দ্যাট মিনস a will be incremented first, then incremented value of a will be assigned to c। তার মানে আমরা এই স্টেটমেন্টটাকে এভাবে লিখতে পারি, a equals to a plus 1, then c equals to a। এই টোটাল এই স্টেটমেন্টটার মানে হচ্ছে এটা। c equals to plus plus a মানে দুটো স্টেটমেন্ট, ফার্স্ট a equals to a plus 1, then c equals to a। আবার পরের স্টেটমেন্টটা d equals to b plus plus, তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, প্লাস প্লাস অপারেশন উইল বি ডান লেটার। আগে কোনটা হবে? অ্যাসাইনমেন্ট। তাহলে d equals to b first, then b equals to b plus 1। তাহলে d equals to b plus plus মানে d equals to b first, দেন b equals to b plus 1। মানে আগেরটার ক্ষেত্রে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা আগে হচ্ছে, দেন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে, পরে ইনক্রিমেন্টটা হচ্ছে। দেখো বোথ কেসেই a এবং b যেহেতু দুটোই 5, তাহলে বোথ কেসেই এটা এই অপারেশনটা হওয়ার পর এর ভ্যালু 6, b এর ভ্যালু 6, কিন্তু c আর d এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট। ফার্স্ট কেসে c এর ভ্যালু কত? ফার্স্ট কেসে c এর ভ্যালু কত? কত হবে? কি হলো? এর ভ্যালু কত আছে? a equals to কত আছে? 6 হবে। 6 হবে। a equals to 5 আছে, তাহলে প্লাস প্লাস a আগে ইনক্রিমেন্ট হলো, এর ভ্যালুটা কত হলো? 6। c এর মধ্যে c equals to a, তাহলে c এর মধ্যে কত ভ্যালু গেল? 6। ক্লিয়ার? c এর মধ্যে কত স্টোর হলো? 6। কিন্তু d equals to b plus plus, এক্ষেত্রে কি হবে? আগে d equals to b, d এর মধ্যে কত স্টোর হলো? b এর কারেন্ট ভ্যালু কত? 5। তাহলে d equals to b, d এর মধ্যে কত স্টোর হলো? 5, দেন b টা ইনক্রিমেন্টেড হয়ে 6 হবে। প্লাস প্লাস এর সাথে আছে, b এর সাথে আছে, a ও 6 হবে, b ও 6 হবে, কিন্তু অন্য অপারেশন গুলো কিন্তু ভ্যারি করে গেল। c এর মধ্যে দেখো অপারেশনটার ক্ষেত্রে আসছে, প্লাস প্লাস এর জন্য c এর মধ্যে এসছে 6, আর সরি প্লাস প্লাস দুটোই। প্রি ইনক্রিমেন্টের জন্য c এর মধ্যে হয়েছে 6, পোস্ট ইনক্রিমেন্টের জন্য d এর মধ্যে হয়েছে 5। বোঝা গেল কিনা বলো?
Then, Clear? sir, then D will not increase. No, D will get the old value. D will get the old value of B. That's why it will contain 5. D will not increase. B will increase. Yes. Because plus plus is with the B, not with the D. Okay? Okay, sir. Okay, okay. Suppose clear করতে পারলে ভালো হতো। Just a minute. হ্যাঁ বলো, কেটে গেল, তোমার কথা শোনা গেল না, আবার বলো। হ্যালো, কিছু বলছিলে? আচ্ছা, ধরো c equals to, আমরা বললাম a equals to 5, b equals to 5, then c equals to a plus start 10, কত হবে ভ্যালু? c এর মধ্যে কত ভ্যালু স্টোর হবে? what will be the value of c? Sir, 50. 50, কারণ এর ওল্ড ভ্যালু a প্লাস 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 a পরে ইনক্রিমেন্টেড হবে, এর ওল্ড ভ্যালুটা আগে ইউজ হচ্ছে, এখানে 5 আর এখানে 10, তাহলে 50টা c এর মধ্যে স্টোর হবে। আমরা যদি লিখি c equals to প্লাস প্লাস a ইনটু 10, তাহলে কত হবে? প্লাস প্লাস এ আগে ইনক্রিমেন্টেড হবে, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? 6 ইনটু 10, এখানে কত আসবে? 60। ক্লিয়ার? বোঝা গেল? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। Yes, হ্যাঁ sir. হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ডিক্রিমেন্ট অপারেটর, আগেরটা ছিল ইনক্রিমেন্টেড বাই 1, কিছু বোঝা গেল না, ডিক্রিমেন্টেড বাই 1, প্লাস প্লাস মিন্স ইনক্রিমেন্টেড বাই 1, মাইনাস মাইনাস মিন্স ডিক্রিমেন্টেড বাই 1, জাস্ট এক ডিক্রিমেন্টেড হবে। এক্ষেত্রেও সেম, সিঙ্গেল ইউজের ক্ষেত্রে মাইনাস বা স্যার কিছু শোনা যায়নি আগের কথা। ভেরিয়েবল এন্ড ভেরিয়েবল মাইনাস মাইনাস বোথ আর সেম, বোথ ইন্ডিকেটস v ইকুয়ালস টু v minus 1। কথা শোনা বোঝা গেল না? বললাম কিছু শোনাই ইনক্রিমেন্ট যায়নি অপারেটরটা মানে যেমন ইনক্রিমেন্টেড বাই 1, ডিক্রিমেন্ট অপারেটর মিন্স ডিক্রিমেন্ট। এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। আমার তো অফই হয়ে যাচ্ছিল। এখন কি শোনা যাচ্ছে কথা, আমার কথা? স্যার মাঝে মাঝে কেটে কেটে আসছে। অল্প অল্প কেটে যাচ্ছে। এখনো কেটে যাচ্ছে? কিন্তু টাওয়ার তো ফুলই দেখাচ্ছে। দেখ, স্টার্ট করি, দেখো কতটা শোনা যায়। কি বললাম? ইনক্রিমেন্ট অপারেটরটা যেমন ইনক্রিমেন্টেড বাই 1, জাস্ট এক ইনক্রিমেন্ট করে, ডিক্রিমেন্ট অপারেটরটাও সেরকম কি করবে? এক ডিক্রিমেন্ট করবে। দ্যাট মিনস মাইনাস মাইনাস ভেরিয়েবল বা ভেরিয়েবল মাইনাস মাইনাস মিনস ভেরিয়েবল ইকুয়ালস টু ভেরিয়েবল মাইনাস 1, জাস্ট মাইনাস 1। এবং আগেরটাও সিঙ্গেলের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম, কিন্তু যখন অন্য কোনো অপারেটর বা অপারেন্ডের সাথে মিক্সড অবস্থায় থাকবে তখন কিন্তু মাইনাস মাইনাস এ মিনস
প্রি ডিক্রিমেন্ট, বি মাইনাস মাইনাস মিনস পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এক্ষেত্রে বলো তো সি এর ভ্যালু কত হবে? According to the value of C and D, anyone? C4 D5. C4 D5 এক্ষেত্রেও সি টা আগে আগে ডিক্রিমেন্টেড হবে, so 5 will be decremented to 4, then that 4 value will be assigned to C, so we get the value of C as 4, whereas D equals to B, that is post decrement, আগে old value B 5 টাই D তে assign হবে, তাহলে D will get 5 and B will be decremented to 4. In both case value of A and B will be 4, but C and D is different, C is 4, D is 5. Clear? এটা গেল ডিক্রিমেন্ট অপারেটর। নেক্সট হচ্ছে রিলেশনাল অপারেটর। নামটা মনে রাখবে, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর নয়। যদিও আমরা কন্ডিশনের ক্ষেত্রেই এটা এইগুলো ইউজ করব, এই অপারেটর গুলো আমাদের খুব চেনা। গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, ডাবল ইকুয়ালস টু। অবভিয়াসলি আমরা আগের দিনই বলেছি যে ইকুয়ালিটি কম্প্যারিজনের জন্য আমাদের কি ইউজ করতে হবে? ডাবল ইকুয়ালস টু। আর নট ইকুয়ালস টু হচ্ছে অনলি এক্সক্লেমেটরি সাইন ইকুয়ালস টু, নাথিং এলস। অন্য কোনো সিম্বল আর সি তে ইউজ করা যাবে না। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইকুয়ালিটি কম্প্যারিজনের জন্য অনলি ডাবল ইকুয়ালস টু আর এক্সক্লেমেটরি সাইন ইকুয়ালস টু মানে হচ্ছে নট ইকুয়ালস টু, এই দুটো ইউজ করতে হবে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, গ্রেটার দ্যান হলেও ট্রু, ইকুয়াল টু হলেও ট্রু, লেস দ্যান হলে ফলস। ঠিক একইভাবে লেস দ্যান ইকুয়ালস টু মানে লেস দ্যান অর ইকুয়ালস টু, লেস দ্যান হলেও ট্রু, ইকুয়াল টু হলেও ট্রু, যখন গ্রেটার দ্যান হয়ে যাবে তখন লেস দ্যান ইকুয়ালস টু কি হচ্ছে? ফলস। তো এই ছটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। এগুলোর নাম, এগুলো তো আমাদের মনে থাকেই, সেটা নিয়ে কোনো সমস্যা না, কিন্তু এগুলোর নামটা যে রিলেশনাল অপারেটর সেটা মনে রাখবে, কন্ডিশনাল অপারেটর নয়। কন্ডিশনের সাথে ইউজ হলেও these establish the relation between two variables or two expressions. That's why it is called relational operator. Okay? এখানে একটা জিনিস মনে রাখবে, C তে anything true means non-zero and false means zero. যখনই তুমি যে কোনো কিছু যখন আমরা কাজ করবো তখন zero মানে হচ্ছে false, any non-zero value will be treated as a true. But when we check some condition, as a return, false value will be obviously 0 and return value will be 1. যে কোনো নন জিরো ভ্যালু যদিও ট্রু, কিন্তু যখন আমরা কন্ডিশন চেক করব তখন ট্রু হলে অপারেটর কি রিটার্ন করবে? কম্পাইলার রিটার্ন করবে হচ্ছে 1। তার মানে ধরো a equals to 5, b equals to a equals to 5, এই যে আগের এক্সাম্পলটা যেটা আমরা দেখলাম, এখানে a equals to 5 আছে, b equals to 5 আছে। তাহলে আমরা যদি এরকম লিখি C equals to A equals to B, এটা কি লেখা সম্ভব? সবার আগে বলো, এটা কি ভ্যালিড স্টেটমেন্ট? হ্যালো, এটা ভ্যালিড স্টেটমেন্ট। যদিও এখানে এটা কন্ডিশনের রিলেশন আর বাকিগুলো যে কোনো রিলেশন গুলো কন্ডিশনের সাথে ইউজ করা হয়, কিন্তু আমরা যে কোনো জায়গায় লিখতে পারি সি তে। তো C equals to A equals to B, এটা হচ্ছে 100% ভ্যালিড স্টেটমেন্ট। এবং সি এর মধ্যে কত স্টোর হবে? বি এর ভ্যালুটাই না, এখানে এর ভ্যালু আছে কত? 5, বি এর ভ্যালু আছে 5। এদের মধ্যে কি হয়েছে? ডাবল ইকুয়ালস টু মানে কি হচ্ছে? ইকুয়ালিটি কম্পারিজন। তাহলে এ আর বি বোথ আর সেম, যেহেতু সেম তাহলে কত রিটার্ন করবে? ট্রু হলে পরে কত রিটার্ন করবে? 1। তাহলে সি উইল কন্টেন 1। সে বুঝলাম না, আরেকবার বোঝান। আমরা আগে যে স্টেটমেন্টটা দেখেছিলাম সেটা কি ছিল? a equals to b equals to c equals to 0, লাইক দ্যাট, তাই তো? সেক্ষেত্রে সবকটা ইকুয়ালস টু, এটাও ইকুয়ালস টু, এটাও ইকুয়ালস টু, এটাও ইকুয়ালস টু। ইকুয়ালস টু মিন্স অ্যাসাইনমেন্ট। তাহলে জিরোটা ফার্স্টে সি তে অ্যাসাইনমেন্ট হয়েছে, দেন দ্যাট ভ্যালু বি তে অ্যাসাইনমেন্ট হয়েছে, দেন দ্যাট ভ্যালু এ তে অ্যাসাইনমেন্ট হয়েছে। কিন্তু এখানে কি তাই হয়েছে? না, না, এখানে কি আছে? ডাবল ইকুয়ালস টু। ডাবল ইকুয়ালস টু মানে কি হয়? এটা মানে কম্পারিজন হয়, কম্পেয়ার হচ্ছে যে এ আর বি দুটো কি সেম। আমরা এর ভ্যালু বলেছি 5, বি এর ভ্যালু বলেছি 5, তাহলে a ইকুয়াল টু বি কন্ডিশনটা ট্রু। তাহলে যদি ট্রু হয় কত রিটার্ন করবে? 1। তাহলে এই কন্ডিশনটা আলটিমেট রিটার্ন করলো কত? 1। তাহলে সেই 1টা সি এর মধ্যে স্টোর হবে। তাহলে সি এর ভ্যালু কত হবে?
1 ওকে বোঝা গেল? যদি এ আর বি এর ভ্যালু সেম না হতো তাহলে কত রিটার্ন করতো? 0। সেক্ষেত্রে সি এর ভ্যালু কত হতো? 0। তার মধ্যে স্যার এই ক্ষেত্রে যেহেতু a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0, তাই হচ্ছে 0 0 দুটো কম্পারিজন সমান মানে ইকুয়াল বলে তার জন্য কম্পারিজন হচ্ছে না, কম্পারিজন হচ্ছে না এক্ষেত্রে। আচ্ছা। প্রথম কেসে কোনো কম্পারিজন হচ্ছে না, এই কেসটাতে আচ্ছা এই কেসটাতে কোনো কম্পারিজন হচ্ছে না। কি হচ্ছে? অনলি অ্যাসাইন হচ্ছে, কারণ সিঙ্গেল ইকুয়ালস টু আছে। 0টাই সি তে অ্যাসাইন হচ্ছে, সেটাই বি তে অ্যাসাইন হচ্ছে, সেটাই এ তে অ্যাসাইন হচ্ছে। তিনটের মধ্যেই কত স্টোর হচ্ছে? 0 স্টোর হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? ইকুয়ালিটি কম্পারিজন হচ্ছে, এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে না। এখানে বি এর ভ্যালুটা এ তে আসছে না, এ আর বি সেম কিনা চেক হচ্ছে। যদি সেম হয় তাহলে 1 রিটার্ন করবে, যদি সেম না হয় তাহলে 0 রিটার্ন করবে। ওকে স্যার। আমরা এখানে বলেছিলাম এর ভ্যালু 5 আছে, বি এর ভ্যালু 5 আছে, তাহলে দুটো সেম, তাহলে কত রিটার্ন করবে? 1। যদি সেম হয় তাহলে সি এর ভ্যালু 1 হবে, যদি দুটো ডিসিমিলার হয় তাহলে কত রিটার্ন করবে? 0। 0। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল, তোমরা অলরেডি ডিজিটালের ক্লাসে লজিক্যাল গেট গুলো, লজিক গেট তোমরা দেখেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। কি কি লজিক গেট আছে? and or এন্ড not অর নট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ঠিক এখানেও তিনটে লজিক্যাল অপারেটর, সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল অ্যান্ড রিপ্রেজেন্টেড হয় ডাবল এম্পারসেন্ট দিয়ে, লজিক্যাল অর রিপ্রেজেন্টেড হয় ডাবল অর সিম্বল দিয়ে, এই ডাবল পাইপ সিম্বল দিয়ে, আর লজিক্যাল নট রিপ্রেজেন্টেড হয় এক্সক্লেমেটরি সাইন দিয়ে। এই তিনটে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। কাজ জাস্ট লাইক ডিজিটাল লজিক গেটস। লজিক গেটের ট্রুথ টেবিল মনে আছে নিশ্চয়ই? yes অ্যান্ড sir এর ট্রুথ টেবিল বলো, ইয়েস স্যার। অ্যান্ড এর ট্রুথ টেবিল বলো। 0 0 0 0 0 1 1 1 0 1 0 0 1 0। অ্যান্ড এর ক্ষেত্রে 0 1 0 1 0, only 1 1 is 1. 1 লজিক গেটে অ্যান্ড গেট যখন আমরা ইউজ করছি তখন 0 0 is 0, 0 1 is 0, 1 0 is 0, only 1 1 is 1। হ্যাঁ 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 ওকে, তাহলে হ্যাঁ। সেই জিনিসটাই আমরা সি প্রোগ্রামিং এর রেসপেক্টে কি বুঝবো? 0 মানে কি? ট্রু, এই সরি 0 মানে কি? ফলস। ফলস। 1 মানে কি? ট্রু। true তাহলে আমরা যদি দুটো কন্ডিশনকে, এই লজিক গেট গুলো কি করে? মাল্টিপল কন্ডিশনকে একটা কন্ডিশনে কনভার্ট করে। তাহলে দুটো কন্ডিশনের মাঝখানে একটা লজিক গেট বসিয়ে দিলাম। তাহলে দুটো ফার্স্ট কন্ডিশন, কন্ডিশন 1 ডাবল এম্পারসেন্ট, কন্ডিশন 2। যদি ফার্স্ট কন্ডিশনটা ট্রু রিটার্ন করে, সেকেন্ড কন্ডিশনটা ফলস রিটার্ন করে, তাহলে আলটিমেট এন্ড করে কি অপারেশন পাচ্ছি? ফার্স্ট কন্ডিশনটা ট্রু রিটার্ন করছে, তার মানে কত? 1। সেকেন্ড কন্ডিশনটা ফলস রিটার্ন করছে, তার মানে কত? 0। 1 0 কত হয়? 0। 0। তার মানে কি হলে 0 রিটার্ন করবে, তার মানে ফলস। তার মানে দুটো কন্ডিশনই যখন ট্রু, দেন অনলি ট্রু, আদারওয়াইজ যে কোনো একটা কন্ডিশন ফলস হলেই ফলস, আর দুটো ফলস হলে তো অবশ্যই ফলস। বুঝতে পেরেছো? ইয়েস Yes, স্যার। আমার ডিজিটালে লজিক গেটেড অ্যান্ড এর যা ফর্ম, এখানেও ঠিক সেম জিনিস। ওই 0 1 মানে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ঠিক অরের ক্ষেত্রে তাহলে লজিক গেটটা কি আছে? এই ট্রুথ টেবিল কি আছে অর লজিক গেটের ক্ষেত্রে? 0 0 0 0 1 1 1 1 0 1 1 1 1 1 তার মানে কি? যে কোনো একটা 1 যদি থাকে তাহলে রেজাল্টটা 1। ইয়েস স্যার। 0 কখন হচ্ছে? যখন বোথ আর 0 তখন অনলি 0। তার মানে আমরা বলতে পারি সি এর রেসপেক্টে আমরা কি বলতে পারি? যখন দুটো কন্ডিশনই ফলস তখনই একমাত্র ফলস, কিন্তু যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তাহলে এটা ট্রু। টোটাল কন্ডিশনটা কি হবে? ট্রু। ট্রু। মানে আমরা এরকম যদি লিখি, সে ধরো একটা কন্ডিশন আছে এরকম, a greater than b and a greater than c। তারপরে এখানে একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2। এক্ষেত্রে তাহলে আমরা কি দেখছি? যে কোনো এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে আলটিমেট রেজাল্টটা ফলস, তাই তো? ভালো করে দেখো।
Yes, sir. আচ্ছা, তাহলে এবার দেখো a গ্রেটার দ্যান b, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে রেজাল্টটা কত হবে? ফলস। false, 0 হবে। আমার এই পোর্শনটা কি আর চেক করার দরকার আছে কি? বা এন্ড অপারেশনটা কি চেক করার দরকার আছে? No, sir. নেই। No, sir. প্রথমটা যদি ফলস হয়ে যায় তাহলে আলটিমেট পুরোটাই ফলস। Yes, sir. এই জন্য সি প্রোগ্রামিং এর কম্পাইলার, ইন্টেলিজেন্ট কম্পাইলার, ও কি করে, প্রথমটা যদি দেখে ফলস তাহলে আর বাকি অপারেশন গুলো করে না। এখানে তো তিনটা অপারেশন আছে, একটা কন্ডিশন দেন এন্ড অপারেশন, তিনটা অপারেশন আছে। ও কি করে, প্রথমটা যদি ফলস হয়ে যায় তাহলে আর করবে না, যদি প্রথমটা ট্রু হয় তখন দেখে যে দ্বিতীয়টা ট্রু বা ফলস কিনা। এটাকে বলা হয় শর্ট সার্কিটিং। শর্ট সার্কিটিং মানে পুরোটা কাজ করছে না, এখান থেকে শর্ট সার্কিট করে সার্কিটটাকে শর্ট করে বাইপাস করে অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি যখন আমরা অর অপারেটর ইউজ করছি তখন দেখো প্রথমটা যদি ট্রু হয় তাহলে কি আর রেজাল্টটা কখনো ফলস হতে পারে? কারণ একটা ট্রু মানেই রেজাল্টটা ট্রু, দুটো ট্রু হলেও ট্রু, 1 0 হলেও ট্রু, 0 1 হলেও ট্রু, মানে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আলটিমেট ট্রু। Yes, sir. তাহলে সেটা অর অপারেশনের ক্ষেত্রে প্রথমটা যদি ট্রু হয়ে যায় তাহলে আর পরের পোর্শনটা চেক করে না। পুরো ইকুয়েশনটাই ট্রু। হ্যাঁ, পুরোটাই ট্রু, পরের পোর্শনটা এক্সিকিউটেড হবে না। ওকে স্যার। এটা মাথায় রাখতে হবে। আমরা পরবর্তীকালে বিভিন্ন এমসিকিউ এর মাধ্যমে এগুলোকে দেখবো যে এই কাজগুলো কিন্তু হয়। সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে যে সেকেন্ড পোর্শনটা, এই পোর্শনটা আমরা এখন এতটা যতটা সিম্পল হিসেবে লিখেছি নাও হতে পারে, এর মধ্যে ধরো একটা সি প্লাস প্লাস আছে, তাহলে এই পোর্শনটা কন্ডিশন ট্রু হোক বা না হোক সি প্লাস প্লাসটা থাকলে সি এর ভ্যালুটা ইনক্রিমেন্টেড হবে। ইয়েস স্যার। তাহলে কিন্তু যদি আমার এই পোর্শনটা ট্রু বা ফলসনেস এর উপর বেস করে যদি এই পোর্শনটার এক্সিকিউটই না হয় তাহলে কি সিটা ইনক্রিমেন্টেড হবে না? No. কন্ডিশনটা চেকই হয়, চেক না হলে ইনক্রিমেন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে যদি সি এর ভ্যালুটা কত জানতে চায় তখন কিন্তু তোমার কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সুতরাং এটাকে মনে রাখতে হবে যে ফার্স্ট পোর্শনটা এন্ড এর ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আর সেকেন্ড কন্ডিশনটা চেক করবে না। অরের ক্ষেত্রে উল্টো, ফার্স্ট কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আর সেকেন্ড কন্ডিশনটা চেক করবে না। কেন করবে না নিশ্চয়ই বুঝতে পারছো। Yes. তো এটাকে, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। অবভিয়াসলি আর চিন্তা নেই, আমরা এগুলো প্রোগ্রামিং এর মধ্যে দেখবো, আরো ভালো বুঝতে পারবো। নেক্সট, তাহলে আমরা অলরেডি কি কি দেখলাম? অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্টের মধ্যে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর। এই এতগুলো অপারেটর আমরা দেখে নিলাম। নেক্সট আর দুটোকে আমরা বলেছি এই মুহূর্তে ডিসকাস করবো না, একটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর আর একটা হচ্ছে কি কন্ডিশনাল অপারেটর। তো ওই দুটো অপারেটর আমরা পরবর্তীকালে ডিসকাস করব। আর এখন লাস্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে স্পেশাল অপারেটরস। দুটো স্পেশাল অপারেটর আছে, একটা হচ্ছে কমা অপারেটর আর একটা হচ্ছে সাইজ অফ অপারেটর। কমা অপারেটরটা কি করে, যখন রিলেটেড এক্সপ্রেশন গুলোকে একসাথে কম্বাইন করার জন্য কমা অপারেটর ইউজ করা হয়। যেমন এখানে দেখো r ইকুয়ালস টু p ইকুয়ালস টু 5, q ইকুয়ালস টু 15, p প্লাস q। অপারেশন সবসময় লেফট টু রাইট। তাহলে p ইকুয়ালস টু 5 সবার আগে অ্যাসাইন হবে, তাহলে 5টা p তে স্টোর হলো। দেন q ইকুয়ালস টু 15, q এর মধ্যে 15 স্টোর হলো। দেন p প্লাস q, তাহলে p প্লাস q এর ভ্যালু কত হলো? 15 প্লাস 5 20। এই 20টা রিটার্ন করবে লাস্ট এক্সপ্রেশনটা। সুতরাং r এর মধ্যে কত স্টোর হবে? 20। তুমি p প্লাস q কমা p ইকুয়ালস টু 5, q ইকুয়ালস টু 15 লিখে কিন্তু লাভ নেই, তোমাকে এই অর্ডারে লিখতে হবে। আগে ফার্স্ট p ইকুয়ালস টু 5, দেন q ইকুয়ালস টু 15, দেন p প্লাস q। এটা করার পরে তাহলে আর এর মধ্যে এই টোটাল এক্সপ্রেশনটা, এই ব্র্যাকেটের মধ্যে টোটাল এক্সপ্রেশনটা কত রিটার্ন করলো? 20। দ্যাট 20 ভ্যালু উইল বি অ্যাসাইন্ড উইদিন r। স্যার বলছি এখানে স্পেশাল অপারেটরই একটা ভাগ তো কমা অপারেটর তো। ওকে স্যার। মানে কমা অপারেটর ইজ এ স্পেশাল অপারেটর। যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্পেশাল অপারেটর, দিয়ে 4টে অপারেটর দিয়ে দেবো, তার মধ্যে যদি কমাটা থাকে তোমাকে বলতে হবে কমাটা ঠিক হবে। ওকে ঠিক আছে। ঠিক সিমিলারলি সাইজ অফ অপারেটর ইজ অলসো স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর ইন দ্য সেন্স বলে যে আগের ক্যাটাগরি গুলোর মধ্যে পড়ে না এই দুটো, সেই জন্য এই দুটোকে আলাদা করে বলেছে স্পেশাল অপারেটর হিসেবে, নাথিং এলস। সাইজ অফ অপারেটরটা কি করে, কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা কনস্ট্যান্ট বা কোনো একটা ডেটা টাইপ তার মেমোরিতে
কত বাইট জায়গা নেয় সেটা সাইজ অফ রিটার্ন করে। যেমন আমরা অলরেডি বলেছি যে ক্যারেক্টারের জন্য 1 বাইট অ্যালোকেশন হয়, ইন্টিজারের জন্য 2 বাইট মেমোরি অ্যালোকেটেড হয়, ফ্লোটের জন্য 4 বাইট মেমোরি অ্যালোকেটেড হয়। তো সেই জিনিসগুলো এখান থেকে আমরা পাই। যদিও বেসিক ডেটা টাইপ গুলো এগুলো ফিক্সড, এগুলোর জন্য আমাদের খুব একটা দরকার হয় না। এগুলো দরকার হয় মেনলি আমরা ভবিষ্যতে দেখবে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করব। তোমরা নিজেরা প্রোগ্রাম লিখে ডেটা টাইপ তৈরি করবে, সেই ডেটা টাইপ গুলো যেহেতু কম্বিনেশন অফ বেসিক ডেটা টাইপ হয় এবং তার সাইজ যেহেতু ফিক্স নেই, তুমি একরকম করবে, আমি একরকম করবো, রিতম একরকম করবে, অন্যরা আর এক রকম করবে, তো এক একজন এক এক রকম করবে, সেই সাইজটা যেহেতু ভ্যারি করে, সেজন্য সাইজটা কত সেটা জানার জন্য সাইজ অফ অপারেটর ইউজ করা। একটু এক্সাম্পল গুলো আমরা দেখি। সাইজ অফ ইন্ট, এখানে কি, এখানে তার মানে কি হচ্ছে, ডাইরেক্টলি ইন্টিজার বলা হয় একটা ডেটা টাইপ, তাহলে সেই ডেটা টাইপের সাইজ কত সেটা রিটার্ন করবে। অবভিয়াসলি এটা কত হবে 2। নেক্সট দেখা হচ্ছে সাইজ অফ উইদিন সিঙ্গেল কোটেশন এ। উইদিন সিঙ্গেল কোটেশন এ মিনস এটা হচ্ছে একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। আমরা আগের দিনে দেখেছি সিঙ্গেল কোটেশনে যেটা লেখা হয় সেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে এটা বেসিক্যালি একটা কি ক্যারেক্টার ভ্যালু। ক্যারেক্টার মেমরিতে কত বাইট জায়গা অকুপাই করে? 1 বাইট। তাহলে সাইজ অফ এ কত রিটার্ন করবে? 1। ক্লিয়ার? নেক্সট এবার দেখা একটা ফ্লোট ভেরিয়েবল নেওয়া হয়েছে, ফ্লোট এফ। তাহলে এফটা একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল। এবার আমি যদি ভেরিয়েবলটা সাইজ অফ এর মধ্যে পাঠাই, তাহলে এই ভেরিয়েবলটা মেমোরিতে কত বাইট জায়গা নিয়েছে? যেহেতু এটা ফ্লোট টাইপ 4 বাইট, তাহলে সাইজ অফ এফ কত রিটার্ন করবে? 4। ক্লিয়ার? বলো বোঝা গেল কিনা? বুঝলাম স্যার। আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। এগুলো কি এক্সাক্ট ইন্টে কি 2 বাইটই নেয়, না তার কম নেয়, না তার বেশি নেয়? কে ইন্টিজার? হ্যাঁ। এক্স্যাক্টলি তোমার যতটা জায়গা তা অ্যাকচুয়ালি খুব ট্রু সেন্সে যদি খুব প্রিসাইজলি তুমি জানতে চাও, তাহলে আমি বলবো এটা ওয়ার্ড লেন্থের উপর ডিপেন্ড করে, আর্কিটেকচারের উপর। সেই অনুযায়ী কম্পাইলার হয়। তুমি তোমরা যে পিসি ইউজ করো সেখানে 2 বাইট জায়গা নেবে, কিন্তু যখন মেন ফ্রেমে গিয়ে যদি তুমি মেন ফ্রেমের সি কম্পাইলার ইউজ করো তখন 4 বাইটস নেবে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যেখানে যেটা নেবে, যেখানে 2 বাইট সেখানে 2 বাইটই নেবে, যেখানে 4 বাইট সেখানে 4 বাইটই নেবে, ওই কম বেশি নেবে না। মানে তোমার প্রোগ্রামে তুমি যখন ইউজ করবে তখন এটা এক্স্যাক্টলি 2 বাইটই নেবে। মানে এমনি নরমাল পিসির ক্ষেত্রে 2 বাইটই নেবে। 2 বাইটই নেবে, এবং 2 বাইটের মধ্যে যেটা আমরা আগের দিন ডিসকাস করেছি, ভ্যালুটা তোমার ছোট হতে পারে, বড় হতে পারে, যা খুশি। ওই ধরো একটা 2 বাইট জায়গা নিল, 2 বাইট মানে হচ্ছে কত? 2 ইন্টু 8, 16 বিট। এই 16 বিট মেমোরি লোকেশনটা পুরোটা অকুপাইড হবে। তুমি ধরো 5 স্টোর করলে, 5 স্টোর করতে কটা বিট লাগছে? 5 স্টোর করতে কটা বিট লাগছে? 5 এর বাইনারি ভ্যালু কত? 101। 101 3টে বিট, আর লেফট মোস্ট বিটটা হচ্ছে সাইন বিট। তার মানে অ্যাকচুয়ালি তোমার 4টে বিট হলেই হয়ে যেত, কিন্তু তুমি তোমার ক্ষেত্রে কত বাইট অকুপাইড হয়েছে? 16 বিট। 2 বাইট মানে 16 বিট। তাহলে বাকি জায়গাগুলো কি দিয়ে ফিল আপ হবে? 0 দিয়ে। এটা নয় যে তোমার জন্য 4 বাইট, তুমি 5 স্টোর করছো বলে ওখানে 4টে বিটের জায়গা অ্যালোকেটেড হবে না, আর 12টা বিট 12টা 0 দিয়ে মানে 12টা 0 থাকবে। 12টা 0 থাকবে। ওকে স্যার। যেহেতু প্লাস ভ্যালু, সুতরাং সাইন বিটটা 0 হবে, তারপরে 12টা 0 থাকবে, লাস্টে 101। এইভাবে ভ্যালু স্টোর হবে। মানে ভাবো একটা একটা জনের জন্য জায়গা দেওয়া হয়েছে, একটা স্ট্যান্ডার্ড, একটা সোফা আছে বা একটা চেয়ার আছে, একটা স্ট্যান্ডার্ড জায়গা। স্যার ভয়েস কেটে যাচ্ছে। হ্যাঁ, ভয়েস কেটে যাচ্ছে। রাখা হয়েছে একটা মোটা মানুষও বসতে পারে, রোগা মানুষও বসতে পারে। রোগা মানুষ কিছু বুঝতে পারলাম না, ভয়েস পুরো কেটে গেছে। হ্যালো। হ্যাঁ স্যার, আগের ভয়েসটা কেটে গেল। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আরেকবার বলছি। মানে স্পেস দেওয়া আছে, মানে একটা স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া আছে। যেমন ধরো একটা চেয়ার, স্ট্যান্ডার্ড চেয়ারে একটা যে সাধারণ মানুষ বসতে পারে সেরকমই দেওয়া আছে। তা সেখানে যদি একটা মোটা মানুষ বসলেও বসবে, একটা রোগা মানুষ বসলেও বসবে। একটা রোগা মানুষ বসার পরে হয়তো খানিকটা জায়গা আছে, সে তো ওখানে বসতে পারবে। রোগা মানুষ, মোটা মানুষ, সবার জন্য একটা স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া আছে। তো এখানেও তাই, একটা ইন্টিজার ভ্যালু, মানে আমি এখানে ম্যাক্সিমাম 32,767 পজিটিভ ভ্যালু স্টোর করতে পারবো, নেগেটিভ -32,768 স্টোর করতে পারবো। এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু,
এটা হচ্ছে মোটা লোক, আর যদি আমি 5, 7, 10 স্টোর করি তার মানে রোগা লোক, এটা বসবে। অ্যালোকেশন সবসময় 2 বাইটস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট এবার আমরা দেখব এক্সপ্রেশন। আমরা অপারেটর গুলো দেখলাম, এবার অপারেটর গুলোকে কাজে লাগিয়ে এক্সপ্রেশন লিখবো। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ ভেরিয়েবলস, কনস্ট্যান্টস, অপারেটরস এন্ড ফাংশন। এখন আমরা ফাংশন জানি না, সেখানে এখন ফাংশনটা আমরা বলছি না। আপাতত আমরা ভেরিয়েবল শিখেছি, কনস্ট্যান্ট শিখেছি এন্ড অপারেটর শিখেছি। তাহলে ভেরিয়েবল দেখেছি, কনস্ট্যান্ট মানে হচ্ছে 2, 5, 6 এইগুলো, অপারেটর তো আজকে পুরোটাই অপারেটর ডিসকাস করলাম। তাহলে এইগুলোকে কম্বিনেশন করে যেটা আমরা পাই সেটা হচ্ছে এক্সপ্রেশন। দেখো নিচের দিকে কতগুলো এক্সপ্রেশনের এক্সাম্পল দেওয়া হয়েছে। এগুলো p minus q plus r 2 into a plus b x into y minus z by n, লাইক দ্যাট। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে একটা এক্সপ্রেশন। এর মধ্যে ভেরিয়েবল, প্রথমটা p minus q plus r মানে শুধুই ভেরিয়েবল, পরেরটা 2 into a plus b মানে এক্ষেত্রে ভেরিয়েবলও আছে, কনস্ট্যান্টও আছে। তো এইগুলো আমরা এই সবকিছু মিলিয়ে হচ্ছে একটা এক্সপ্রেশন। পরবর্তীকালে আবার এর মধ্যে থেকে ফাংশন কল স্টেটমেন্টও আমরা দেখবো এর মধ্যে থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো। যাই হোক, তো এই যে যখন আমরা একটা যখন আমরা এরকম একটা এক্সপ্রেশন আমরা ইউজ করছি যেখানে মাল্টিপল অপারেটর আছে, p minus q plus r 2 into a plus b x into y minus z plus slash n, তাহলে এক্ষেত্রে কোন অপারেটরটা আগে এক্সিকিউট হবে, কোনটা পরে এক্সিকিউটেড হবে? এক্ষেত্রে কিন্তু নর্মাল বডম্যাস রুল ফলো হয় না। এক্ষেত্রে তোমরা যে কোনো, এখানে আমি স্লাইডে বড় চার্ট দেখানো মুশকিল বলে আমি স্লাইডে রাখিনি, তোমরা যে কোনো সি এর বই বা নেটে সার্চ দিলেই এই প্রেসিডেন্স লিস্টটা পেয়ে যাবে। দুটো জিনিস যখন দুটো অপারেটরের মধ্যে অপারেশন হয়, দুটো জিনিসকে আমাদের খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। প্রেসিডেন্স মানে হচ্ছে প্রায়োরিটি, যে অপারেটরের প্রায়োরিটি বেশি সেটা আগে এক্সিকিউটেড হবে, যে অপারেটরের প্রায়োরিটি কম সেটা পরে এক্সিকিউটেড হবে। ফর এক্সাম্পল, স্টার স্ল্যাশ পার্সেন্ট, এই তিনটে অপারেটরের প্রায়োরিটি বেশি রাদার দ্যান প্লাস মাইনাস। প্লাস মাইনাস এই দুটো অপারেটরের প্রায়োরিটি সেম, আবার স্টার দেখো যেটা বলছিলাম, আমরা যে অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখেছি সেগুলোর মধ্যে বলি স্টার স্ল্যাশ এদের প্রায়োরিটি, মাইনাসের প্রায়োরিটি ইজ লোয়ার দ্যান স্টার স্ল্যাশ পার্সেন্ট। তাহলে যদি একটা অপারেটর থাকে, একটা অপারেশন থাকে এরকম a প্লাস বি স্টার সি, তাহলে এক্ষেত্রে কি হবে? একটা প্লাস অপারেটর আছে, একটা স্টার অপারেটর আছে, আগে বি স্টার সি এক্সিকিউটেড হবে, পরে যে রেজাল্টটা হবে সেটার সঙ্গে এ প্লাস হবে, এ প্লাস দ্যাট রেজাল্ট। কারণ স্টার আর প্লাস, এ প্লাস বি স্টার সি বলেছে, তাহলে বি আর বি স্টার সি, স্টারের প্রায়োরিটি বেশি তাই বি স্টার সি আগে এক্সিকিউটেড হবে, দেন এ প্লাস দ্যাট রেজাল্ট, এইভাবে এক্সিকিউটেড। কিন্তু এটা যে আছে পি মাইনাস কিউ প্লাস আর, এখানে কি আছে? মাইনাস প্লাস। মাইনাস প্লাস দুটোরই কিন্তু প্রায়োরিটি সেম। যখন প্রায়োরিটি সেম, প্রায়োরিটি ডিফারেন্ট হলে প্রেসিডেন্স রুলটা কাজ করবে, যেটা আগে যার প্রেসিডেন্স বেশি সে আগে এক্সিকিউটেড হবে। কিন্তু উইদিন দ্য সেম প্রেসিডেন্স, উইদিন দ্য সেম প্রায়োরিটি, উই নিড টু চেক অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি কি বলছে? যে যদি সেম প্রায়োরিটি হয় তাহলে কিছু অপারেটরের ক্ষেত্রে এটা লেফট টু রাইট, কিছু অপারেটরের ক্ষেত্রে এটা রাইট টু লেফট। অ্যারিথমেটিক অপারেটর গুলোর ক্ষেত্রে এটা কি হবে? লেফট টু রাইট। যেমন ইকুয়াল টু সাইনের ক্ষেত্রে আমরা দেখেছি কি রাইট টু লেফট। তাহলে যেহেতু অ্যারিথমেটিক অপারেটর গুলোর ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি লেফট টু রাইট, তাহলে পি মাইনাস কিউ প্লাস আর, এক্ষেত্রে মাইনাস আর প্লাস দুটোর প্রায়োরিটি যদিও সেম, কিন্তু কোনটা আগে এক্সিকিউটেড হবে বলো? লেফট টু রাইট মানে কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এদিকে, তাহলে মাইনাস আগে, মাইনাসের প্রায়োরিটি আগে। এক্স্যাক্টলি, প্রায়োরিটি আগে না, মাইনাসটা আগে এক্সিকিউটেড হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে এটা কিন্তু এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে। পি মাইনাস কিউ প্লাস আর, এখানে আগে মাইনাস আছে পরে প্লাস আছে, তাই মাইনাসটা আগে এক্সিকিউটেড হচ্ছে। যদি উল্টো থাকতো, পি প্লাস কিউ মাইনাস আর হতো,
তাহলে কি হতো, আগে প্লাস এক্সিকিউটেড হতো, পরে মাইনাস এক্সিকিউটেড। সুতরাং উইদিন দ্য সেম প্রায়োরিটি, যখন প্রায়োরিটিটা সেম তখন কি দেখবো, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট, তাহলে আমরা লেফট টু রাইট দেখবো, যেটা আগে আছে সেটা আগে এক্সিকিউট করবে, যেটা পরে সেটা পরে করবে। ঠিক সেম থিং স্টার স্ল্যাশ পার্সেন্ট, এদের প্রায়োরিটি সেম। যদি একই এক্সপ্রেশনের মধ্যে এইরকম দুটো অপারেটর থাকে, তাহলে যেটা আগে আছে সেটা আগে এক্সিকিউট করবে, যেটা পরে আছে সেটা পরে execute করবে। মানে লেফট টু রাইট চেকিং হবে। দেখো 2 ইন্টু এ প্লাস বি, আমরা যদি এখানে ব্র্যাকেট না দিয়ে 2 ইন্টু এ প্লাস বি ডাইরেক্ট লিখতাম, যদি এরকম লিখতাম 2 ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা কি পেতাম, প্লাস আর স্টারের মধ্যে প্রায়োরিটি কার বেশি, স্টারের প্রায়োরিটি বেশি, তাহলে 2 ইন্টু এ আগে এক্সিকিউটেড হতো, সেই রেজাল্টটার সঙ্গে বি প্লাস হতো। সেটা কি আমাদের ঠিক রেজাল্ট? নিশ্চয়ই না। স্যার আমাদের কি দরকার, এ প্লাস বিটা আগে দরকার, তারপরে গুণ হবে। তাহলে সেই জন্য প্রায়োরিটি বাড়ানোর জন্য ব্র্যাকেটের কোনো এক্সপ্রেশনে, কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা আগে ইভ্যালুয়েটেড করার দরকার হয়, সেটাকে আমরা তাহলে সেটি রাখবো ব্র্যাকেটের মধ্যে। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট করে এসেছি, সেগুলো ইউজ হবে না। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের আলাদা ইউজ আছে, সেই অনুযায়ী আমরা একটু মিউট হয়ে যাও। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের আলাদা ইউজ আছে, আমরা সেই পারপাসে ইউজ করবো। এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন লেখার জন্য, একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন লেখার জন্য অনলি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। ইউ ক্যান ইউজ মাল্টিপল ফার্স্ট ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট লিখতেই পারো, নো প্রবলেম, কিন্তু অনলি ফার্স্ট ব্র্যাকেট ক্যান বি ইউজড, নাথিং এলস। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। ওকে, তাহলে লাস্ট এক্সপ্রেশন এক্স স্টার ওয়াই মাইনাস জেড স্ল্যাশ এন, এখানে বলো তো কোনটা কি অর্ডারে এক্সিকিউশন হবে সবার আগে? y minus z মাইনাস অপারেটর হবে নেক্সট, তারপরে স্টার স্ল্যাশের মধ্যে তার কোনটা হবে? star then divide স্টার দেন ডিভাইড, এক্স্যাক্টলি। প্রথমে ব্র্যাকেট যেহেতু আছে, ব্র্যাকেট আছে, তাহলে সবার আগে y মাইনাস z হবে, দেন স্টার আছে স্ল্যাশ আছে, দুটো ঘটনা আছে, স্টার এবং স্ল্যাশ। স্টার এবং স্ল্যাশের মধ্যে হচ্ছে দুটোর প্রায়োরিটি সেম, তাই অ্যাসোসিয়েটিভিটি দেখা হবে। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট, তাহলে স্টার ফার্স্ট ইভ্যালুয়েটেড হবে, দেন স্ল্যাশ ইভ্যালুয়েটেড হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আজকে আমাদের লাস্ট টপিক টাইপ কনভার্সন। Type conversion, C তে দু রকম। Type conversion means, type means they have data type. Data type will be converted in expression. So there are two type of conversion. One is implicit type conversion and another is explicit type conversion. Implicit type conversion means automatic conversion. We need not to do anything else. It will be converted automatically. That's why it is called implicit type conversion. এটা automatically হয়, তোমাকে কিছু করতে হবে না। এর আরেকটা নাম হচ্ছে coercion, COERCION, coercion। নামটাকে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে, এমসিকিউ তো থাকে বা হোয়াট ইজ কোয়েশ্চেন কোশ্চেনও থাকে। কোয়েশ্চন ইজ ইমপ্লিসিট টাইপ কনভার্সন। দেখো এক্সাম্পল দেখো, ইন্ট এক্স ইকুয়ালস টু 5.5, তাহলে এক্স একটা ইন্টিজার ভেরিয়েবল, 5.5 এটা একটা ফ্লোট ভ্যালু। তুমি যদি ইন্ট এক্স ইকুয়ালস টু 5.5 লেখো, তাহলে এটা কিন্তু এরর অকার করবে না। কি হবে, 5.5টা এক্স এ স্টোর হবে, কিন্তু তার আগে এটা কনভার্টেড হবে ইন্টিজারে। যখনই ইন্টিজারে কনভার্টেড হবে, তখনই এর ফ্র্যাকশন পার্টটা ট্রাঙ্কেটেড হয়ে যাবে। অনলি এক্স এর মধ্যে কত স্টোর হবে, 5। তাহলে আলটিমেট 5.5টা 5x এ গেল, আমাকে কিছু ড্যামেজ দিতে হলো, ফ্র্যাকশন পার্টটা লস করলাম, কিন্তু ভ্যালুটা কনভার্টেড হয়ে গেল ফ্লোট থেকে ইন্টিজার। পরেরটা দেখো, ফ্লোট y ইকুয়ালস টু 10, 10টা কি ইন্টিজার, ফ্লোট y, তাহলে এটা যখন স্টোর হবে এটা 10.0 হিসাবে স্টোর হবে, তাহলে ইন্টিজারটা ফ্লোটে কনভার্টেড হয়ে গেল। এগুলো হচ্ছে কি ইমপ্লিসিট টাইপ কনভার্সন। বা আমরা অলরেডি দেখেছি c ইকুয়ালস টু a বাই b, c ইকুয়ালস টু a বাই b। a আর b যদি দুটো ইন্টিজার থাকে সেক্ষেত্রে তো ইন্টিজার হয়, কিন্তু একটা ইন্টিজার একটা ফ্লোট থাকলে অটোমেটিক্যালি কনভার্টেড কি হয়ে যায়, ফ্লোটে। তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এর এগেইনস্টে আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, যেখানে তোমাকে ফোর্সফুলি টাইপটাকে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে করতে গেলে কি করতে হবে, সিনট্যাক্স হচ্ছে এক্সপ্রেশন বা ভেরিয়েবলটার আগে আমি কি করব, যে ডেটা টাইপে কনভার্ট করতে চাই সেই ডেটা টাইপটা উইদিন ব্র্যাকেট লিখব।
এক্সাম্পলে যাই তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। ধরো টোটাল মার্কস একটা ইন্টিজার ভেরিয়েবল, এন একটা ইন্টিজার ভেরিয়েবল। তাহলে ইন্টিজার বাই ইন্টিজার করলে রেজাল্টটা তো ইন্টিজারই হবে, কিন্তু অ্যাভারেজ তো জেনারেলি ইন্টিজার আসে না, ফ্লোট আসে। তাহলে আমরা কি করবো, রেজাল্টটা ঠিক মতো পাবো না। তাহলে যদি না পাই তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে টোটাল মার্কসটাকে আমরা ফ্লোটে কনভার্ট করব। তার জন্য উইদিন ব্র্যাকেট আমরা কি লিখেছি, ফ্লোট। যে কোনো একটাকে কনভার্ট করলেই হবে। তাই ফ্লোট অফ টোটাল মার্কস লিখে বাই এন করলেও যা, টোটাল মার্কস বাই ফ্লোট অফ এন করলেও এক। আমরা যখন এক্সাম্পলটা দিয়েছিলাম কনস্ট্যান্ট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সেখানে 5/2 দুটো ইন্টিজার, একটাকে 2.0, 5/2.0 করে দিলে ফ্লোট হয়ে গেল। কিন্তু যখন ভেরিয়েবল নিয়ে কাজ করছি তখন তার n.0 বা টোটাল মার্কস 0.0 তো লেখা যায় না, ভেরিয়েবল নেম তো ভেরিয়েবল নেম। তাহলে সেটাকে, তার ডেটাটাকে, এটা ইন্টিজার ডেটা, এটাকে ফ্লোটে কনভার্ট করার জন্য আমরা কি করছি, ফোর্সফুলি এখানে কি লিখছি, উইদিন ব্র্যাকেট, টোটালের আগে উইদিন ব্র্যাকেট ফ্লোট, বা এন এর আগে উইদিন ব্র্যাকেট ফ্লোট, যে কোনো একটাকে কনভার্ট করে দিলে এটা ফ্লোটে কনভার্টেড হয়ে গেল। দেন ফ্লোট বাই ইন্টিজার, রেজাল্টটা কি হয়, ফ্লোট। তখন আর আমাদের কোনো অসুবিধা নেই। দিস ইজ কল্ড এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। একটা ডেটা টাইপকে অন্য একটা ডেটা টাইপে কাস্ট করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। আশা করি এই টার্মগুলো বুঝতে অসুবিধা হবে না, মনে থাকবে। বলো। তাহলে এই হচ্ছে আমাদের আজকে, আমরা এই পর্যন্ত করলাম। আচ্ছা, আর তোমাদের আরেকটা বলি, যেহেতু আমরা আজকেও সি প্রোগ্রামিং স্টার্ট করতে পারলাম না, সেই জন্য এই উইকে তোমাদের ল্যাব ক্লাসটা হবে না, ল্যাব ক্লাসটা নেক্সট টুইসডে থেকে হবে। ওকে ওকে স্যার। আমি সোমবার দিন আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করব, করার পরে তোমরা ল্যাব করবে। সুতরাং নেক্সট টুইসডে থেকে তোমরা ল্যাব ক্লাস করো। তোমাদের তো টুইসডে আর থার্সডে আছে, তাই তো ল্যাব? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমরা সেই অনুযায়ী করে নেবে। আমি স্যারকে বলে দেবো তোমাদের এই উইকে ল্যাব ক্লাস হচ্ছে না, ল্যাব ক্লাস হবে নেক্সট টুইসডে থেকে। আমি নেক্সট মানডেতে সকালে আমরা ক্লাস করবো, তারপরে তোমরা করতে পারো। ওকে ওকে স্যার। ওকে স্যার।